কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজকে আমরা দারুণ ইন্টারেস্টিং একটা শর্ট স্টোরি পড়বো ক্লাস 11-এর সেমিস্টার 1 থেকে। এই শর্ট স্টোরিটা তোমার অসাধারণ লাগবে। দেখো, আমি এমনভাবে পড়িয়ে দেবো যে অন্য কোনো জায়গায় তোমাকে আর যেতে হবে না, খুব ভালোভাবে তুমি এই শর্ট স্টোরিটার মানে বুঝতে পারবে। আর এই গল্পের মধ্যে একটা অসাধারণ টুইস্ট রয়েছে, যেটা গল্পটা পড়তে পড়তে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, গল্পের নাম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অ্যান্ড ইট ইজ রিটেন বাই আর.কে. নারায়ণ। অ্যান অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষ। অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষ, যিনি হাত দেখেন, হাত দেখে বিভিন্ন রকম গণনা করেন, গণনা করে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন, তাকে আমরা জ্যোতিষ বলে চিনি। তো এইরকমই এক জ্যোতিষের একদিনে কি ব্যাপার ঘটছে, খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে তার জীবনে। তো সেই ব্যাপারটা আমরা পড়বো এই শর্ট স্টোরির মধ্যে। আর রাইটারের নাম কি বলেছি? আর.কে. নারায়ণ। তো নাম শুনেই বুঝতে পারছো এনার নামটা খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। তো ফুল নেমটা রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং এক্সামিনেশন। তো পুরো নামটা হলো রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। এর আগেও আমরা তার অনেক গল্প পড়েছি এবং প্রত্যেকটা গল্প খুব ইন্টারেস্টিং হয়ে থাকে। তো চলো এবার আমরা মেন টেক্সটটা শুরু করব, কিন্তু তার আগে তোমাকে জানিয়ে রাখি এই ভিডিও ডেসক্রিপশনটা তুমি একবার চেক করে নিও। সেখানে অনেক ইউজফুল নোটসের লিঙ্ক দেওয়া থাকবে, যেগুলো পরবর্তীকালে এই টেক্সটটা সম্পর্কে তোমাকে আরও ভালোভাবে প্রিপেয়ার হতে সাহায্য করবে। তো দেখো, আমরা মেন টেক্সটটা এবার শুরু করছি। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। একদম নিয়ম মেনে। পাংচুয়াল মানে কি? যিনি নিয়ম মানেন। আমরা ইংরেজিতে ইউজ করি হি ইজ এ পাংচুয়াল পারসন, তো সেই রকমই। তো ঠিক নিয়ম মেনে, সময়নিষ্ঠভাবে, অ্যাট মিড ডে, দুপুরবেলাতে, হি ওপেন্ড হিজ ব্যাগ, তিনি খুলতেন কি? তার ব্যাগটাকে। এখানে তিনি বলতে কার কথা বলা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছ, সেই অ্যাস্ট্রোলজারের কথা বলা হচ্ছে। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং ছড়িয়ে দিতেন, কি ছড়িয়ে দিতেন? তার প্রফেশনাল ইকুইপমেন্টগুলোকে। ইকুইপমেন্ট মানে কি? জিনিসপত্র। প্রফেশনাল মানে কি? পেশাগত। তার এই যে হাত দেখাতা, এটাই তার পেশা। তো সেই সম্পর্কিত যে সমস্ত জিনিসপত্র রাখে, যে সমস্ত জিনিসপত্র লাগে, সেইগুলো তিনি এবার ছড়িয়ে দিচ্ছেন। কখন? ঠিক দুপুরবেলা। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তিনি কোন সময় বসেন হাত দেখার জন্য? ঠিক দুপুরবেলা। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কোরি সেলস। এবার তার যে প্রফেশনাল ইকুইপমেন্টগুলো, সেইগুলোর মধ্যে কি কি রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক এমসিকিউ আসে। দেখো, তার মধ্যে রয়েছে এ ডজন অফ কোরি সেলস। এ ডজন মানে 12টা মতো কি আছে? কোরি সেলস। কোরি মানে ছোটো ছোটো ঝিনুকের মতো যেগুলো হয় না, শামুকের মতো ছোটো ছোটো চকচকে সাদা মতো দেখতে হয়, যেগুলো আগে ওগুলো মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো অনেক আগে। এখন তো অনেক সময় পুজোতে ব্যবহার করা হয়। তো সেই কড়ির জিনিসগুলো, কতগুলো কড়ি রয়েছে? এ ডজন, প্রায় 1 ডজন কড়ি রয়েছে তার কাছে। এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিউর মিস্টিক চার্টস অন ইট। একটা স্কোয়ার মানে তোমরা সবাই জানো বর্গাকার। পিস অফ ক্লোথ, একটা কাপড়ের টুকরো রয়েছে তার কাছে, যার উপর, সেটা আবার সিম্পল নয়, সাদা মতো নয়, তার মধ্যে অদ্ভুত কিছু কি রয়েছে দেখো, আমরা দেখব। উইথ অবস্কিউর মিস্টিক চার্টস অন ইট। অবস্কিউর মানে কি? অস্পষ্ট। আর মিস্টিক মানে কি? রহস্যময়। চার্টস অন ইট, এর ওপর যে স্কোয়ার মানে বর্গাকার যে কাপড়ের টুকরোটা রয়েছে, তার ওপর রহস্যময় অস্পষ্ট কিছু চার্ট আঁকা রয়েছে, হিজিবিজি কিছু আঁকা রয়েছে, যেগুলো আমরা দেখলে বুঝতে পারবো না, কিন্তু এইগুলো তার কাজে লাগে, সেই জ্যোতিষের কাজে লাগে। তুমি যদি কোনো জ্যোতিষকে দেখে থাকো, তাহলে দেখবে তার সামনে সেই ধরনের একটা কাপড় পেতে দেওয়া থাকে। তো এক্স্যাক্টলি সেই জিনিসটাই রয়েছে এখানে আমাদের এই অ্যাস্ট্রোলজারের সামনে। এ নোটবুক অ্যান্ড এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং। একটা নোটবুক রয়েছে এবং তার সাথে এ বান্ডেল অফ, এক বান্ডিল কি রয়েছে? পালমাইরা রাইটিং রয়েছে। তালপাতার কিছু লেখা রয়েছে তালপাতার উপর, সেইগুলো মানে তালপাতার পুঁথির মতো কিছু রয়েছে, যার মধ্যে কিছু লেখা রয়েছে, সেইগুলো সেইখানে রাখা রয়েছে। তাহলে এই যে অ্যাস্ট্রোলজার ঠিক দুপুরবেলা এক জায়গায় গিয়ে বসছেন এবং তার কাছে অনেক জিনিসপত্র রয়েছে, যেগুলোকে আমরা প্রফেশনাল ইকুইপমেন্ট বলছি, সেইগুলো ছড়িয়ে বসছেন। এবং তার মধ্যে কি কি রয়েছে নিশ্চয়ই তুমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। চলো এবার আমরা নেক্সট লাইনে চলে যাই। হিজ ফোরহেড ওয়াজ রিসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। দেখো, এবার তাকে দেখতে কেমন, তার অ্যাপিয়ারেন্স কেমন, সেই সম্পর্কে আমরা একটু জানবো। তার কপালটা, ফোরহেড মানে কপাল, আমরা জানি। ওয়াজ রেসপ্লেন্ডেড উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। দেখো, একজন ক্যাবলা মতো কেউ যদি বসে থাকে, সে নিজের হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজ ভালো নয়, তাহলে কি কেউ এসে তার কাছে হাত দেখাতে যাবে? না।
জ্যোতিষদের সেই জন্য একটু সবার থেকে আলাদা রকম অ্যাপিয়ারেন্স নিয়ে থাকতে হয়। তো এটা একটু ইউনিক রকম লাগে বেশিরভাগ জ্যোতিষকেই। তুমি যদি একটু খেয়াল করো দেখবে তাদের কপালে হয়তো সেই স্যাক্রেড অ্যাশ লাগানো রয়েছে। স্যাক্রেড অ্যাশ মানে পবিত্র ছাই, কিছু একটা ছাই ঘষা রয়েছে, বড় করে সিঁদুর লেপে দেওয়া রয়েছে কপালে, গলায় রুদ্রাক্ষের মালা একটা নয় অনেকগুলো, অনেক পুঁথির মালা থাকে, হাতে এত বালা, একবারে সেই কালারফুল নানা রকম চুড়ি পরা থাকে, সব কিছু মিলেমিশে সবাই যে কেউ দেখলেই চমকে যাবে। এই চমকে দেওয়াটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য তাদের, যে সবার থেকে আমরা ইউনিক এবং আমাদের কাজটাও একটু ইউনিক, এইটাই ইন্ডিকেট করার জন্য এই ধরনের অ্যাপিয়ারেন্স নিয়ে থাকতে হয় তাদেরকে। এবং আমি আবার বলছি বেশিরভাগ জনকেই এরকম দেখতে লাগে, অনেকে তার এক্সেপশনাল রয়েছে, সেগুলো ছাড়ো। আমরা এবার এই জ্যোতিষের অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল সেইটা দেখে নিই। দেখো, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। তার কপালটা একদম রেসপ্লেন্ডেন্ট, মানে একদম চকচক করছিল। কিসের, কি নিয়ে? স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই। আমরা সাউথ ইন্ডিয়ায় বেশিরভাগ দেখতে পাই না মন্দিরে, সেখান থেকে ছাই কপালে লেপে দেওয়া হয় এবং এটা খুবই হোলি বলে মনে করা হয়, তো এটা খুবই পবিত্র বলে মনে করা হয়। তো তার কপালের সেই স্যাক্রেড অ্যাশ লাগানো রয়েছে এবং তারই সাথে ভার্মিলিয়ন, সিঁদুর তো থাকতে হবেই, সিঁদুর একবারে এই কপালে লেপে দেওয়া রয়েছে। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ সার্ভ অ্যাবনর্মাল গ্লিম হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। দেখো, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, অ্যান্ড হিজ আইস, এবং তার চোখগুলো কেমন ছিল সেইটার বর্ণনাটা আমরা পাবো। তার চোখগুলো স্পার্কেলড, মানে একদম চকচক করতো। কিসের? উইথ এ সার্ভ। সার্ভ মানে কি? তীক্ষ্ণ, ধারালো। ধারালো মানে কি ছুরিতে ধার থাকে সেরকম তো নয়, চোখ দিয়ে তো কাউকে কেটে দেওয়া যায় না, কিন্তু চোখের দৃষ্টিটা সবসময় তীক্ষ্ণ থাকতো, একদম যেন সবাইকে বুঝতে পারছে কি কেমন, এই লোকটাকে কি করতে পারবো আমি, এই লোকটাকে ডেকে আমি বলতে পারবো কি না, এরকম। মানে চোখের দৃষ্টি দিয়ে ওকে যেন খুব ধূর্ত, তিনি খুব চালাক, খুব ক্লেভার, এটা বুঝতে পারা যাচ্ছে। তাই তার দৃষ্টি কেমন? সার্ভ, এবং অ্যাবনর্মাল মানে অপ্রাকৃতিক, কোনো নর্মাল নয়। এই যে চোখের দৃষ্টি এত শার্প তো সবার হয় না, সেই জন্য বলা হচ্ছে একটু অ্যাবনর্মাল গ্লিম, একটা দ্যুতি রয়েছে যেন তার মধ্যে। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম। আচ্ছা, এইটা কেন হচ্ছে? এই যে চোখের মধ্যে একটা অস্বাভাবিক দ্যুতি দেখতে পাওয়া যাচ্ছে, একদম ধারালো দ্যুতি দেখতে পাওয়া যাচ্ছে, সেটা কেন, কিসের ফলে হচ্ছে? এটা ছিল আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। তিনি তো সবসময় কাস্টমার খুঁজে যাচ্ছেন না, এমন জায়গায় তিনি বসেছেন দেখবো যে সামনে দিয়ে অনেক লোক হেঁটে চলে যান, তো লোকজন যাচ্ছে আর তিনি সবসময় তাদেরকে খেয়াল করছেন যে কোন লোকটাকে আমি ডেকে বলতে পারবো, এই শোনো তোমার তো খুব বিপদ আছে দেখতে পাচ্ছি, বা এই তুমি এসো তোমার তো কপালে শনি নাচছে দেখতে পাচ্ছি, তো এটাকে কাটাতে হবে। তো এরকম বলে এটা সবসময় তিনি সার্চ করে যান, তো এই জন্য এই সার্চ করে করে তিনি একদম কি বলবো, তার চোখ একদম এক্সপার্ট হয়ে গেছে। মানুষ দেখেই বুঝতে পেরে যান তিনি খুব দ্রুতভাবে যে হ্যাঁ, একে ডাকলে হয়তো তিনি আমার কাস্টমার হতে পারেন, এরকম একটা ব্যাপার আর কি। আশা করছি তুমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। চলো এবার এই লাইনটায় যাই। তাহলে তার চোখে এই দ্যুতিটা কেন এসেছে? তাকে যে কন্টিনিউ সার্চ করে যেতে হয় কাস্টমারদের, সেই জন্য এই দ্যুতিটা এসে গেছে। তিনি একজন এক্সপার্ট হয়ে গেছেন, এটাই বলতে চাওয়া হচ্ছে এই লাইনের মধ্যে দিয়ে। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ড কমফোর্টেড। কিন্তু দেখো, এই যে চোখে যে একটা চকচকে ভাব সবসময় এসেছে, তীক্ষ্ণ একটা চালাকি খেলে যাচ্ছে চোখে সবসময়, এইটাকে আমরা তো জানতে পারলাম যে এটা কিসের জন্য এসেছে, যে তিনি সবসময় তিনি কন্টিনিউয়াল কি সার্চ করে যাচ্ছেন, ক্লায়েন্টদের সার্চ করে যাচ্ছেন, মানে খরিদ্দারকে সার্চ করে যাচ্ছেন যে কে আসতে পারে, আমার পোটেন্সিয়াল কাস্টমার হতে পারে, সেটা তিনি সার্চ করে করে তার চোখে এই দ্যুতিটা চলে এসেছে। কিন্তু এইটা কি আমাদের মতো সাধারণ লোকজন কি মনে করে, আরে বাপরে চোখটা দেখ, চোখে যেন আলো জ্বলছে, ঠিকরে বেরুচ্ছে, কি কি মানুষ, যেন দেখেই আমার অন্তরাত্মা পড়ে ফেলছে, এইটা মনে করে সবাই। দেখো, এইটা তার সাপে বর হয়ে গেছে, এটা তার কাছে যেন একটা আশীর্বাদ মতো হয়ে গেছে। কার কাছে? সেই অ্যাস্ট্রোলজারের কাছে। তার চোখের দ্যুতিটা দেখো কেন। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, যেটা তার সহজ সরল ক্লায়েন্টরা টুক টু বি এ প্রফেটিক লাইট, তারা মনে করতো এটা একটা ভবিষ্যৎবাণী পরিপূর্ণ, কি একটা আলোর দ্যুতি বেরোচ্ছে তার চোখ দিয়ে। অ্যান্ড ফেল কমফোর্টেড, এবং দেখে তারা কী হতো, আরাম পেত। আরাম মানে কি, যে হ্যাঁ ঠিক আছে, সন্তুষ্ট হতো তারা, যে ঠিক আছে এমন একজনের কাছে হাত দেখাতে যাচ্ছি যার মধ্যে একটা বিশেষ কিছু ব্যাপার রয়েছে, আতিপাতি লোক নয় রে, ওর কাছে জানা, চোখটা দেখবি একবারে, চোখ দিয়ে ঠিকরে আলো বেরোচ্ছে, এরকম একটা ভাব নিয়ে থাকে। তো এইটা তার কাছে যেন কাস্টমাররা কী ভাবতো, এটা যেন একটা বিশাল ব্যাপার। কিন্তু আসলে কিসের জন্য হয়েছে তোমরা বুঝতে পেরে গেছো। চলো এবার পরের লাইনে যাই। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। তার চোখের এই ক্ষমতাটা
বেশি মানে তুলনামূলকভাবে বেড়ে গিয়েছিল তাদের অবস্থানের জন্য। কোথায় অবস্থান ছিল তার চোখ? চোখ তো সবারকার একই জায়গায় অবস্থিত হয়ে থাকে, কিন্তু এখানে দেখো আমরা পড়ি placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks। দেখো খুব ভালো করে বুঝে নাও তার চোখটা কোথায় ছিল। আমরা উপরে দেখলাম এখানে স্যাক্রেড অ্যাশ লাগানো রয়েছে, তার সাথে ভার্মিলিয়ান লাগানো রয়েছে, মানে কি ছাই, তার সাথে সিঁদুর লেপে দেওয়া রয়েছে কপালটাতে, আর কালো গোঁফ এইভাবে গিয়ে একদম নেমে গেছে। তো এই গোঁফ, কালো গোঁফ আর উপরে অ্যাশ আর ভার্মিলিয়ান সব কিছুর মাঝে কি রয়েছে? এই চোখটা রয়েছে, যেটা থেকে একটা ঠিকরে বেরোচ্ছে দ্যুতি। তো সব কিছু মিলে যেন চোখের ক্ষমতাটা আরও অনেকটা বেড়ে গেছে, এরকম একটা ভাব আসছে। আচ্ছা, তাহলে এই ডার্ক হুইস্কার্স মানে এই কালো গোঁফ কোথা দিয়ে যাচ্ছে? স্ট্রিমড ডাউন হিজ চিক্স, একদম নেমে গেছে তার গাল পর্যন্ত। ইভেন এ হাফ উইটস আইস উড স্পার্কেল ইন সাচ এ সেটিং। এরকম যদি কারোর অ্যাপিয়ারেন্স হয় তাহলে হাফ উইট মানে কি? ইন্টেলিজেন্ট বা বুদ্ধি, অর্ধবুদ্ধি বা অর্ধেক বুদ্ধিও যদি কোনো ভ্যাবলা মানুষও যদি হয়, তাকে যদি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? তার চোখগুলো তো এরকম চকচক করবে এরকম অবস্থাতে, এটাই বলা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এর পরে তিনি যে কাজটা করতেন সেটা তাকে একদম অন্য লেভেলে নিয়ে চলে যেত। মানে কতটা চালাক হলে তিনি এই কাজটা করতেন সেটা আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো। দেখো, টু ক্রাউন দ্য এফেক্ট মানে তার তো অ্যাপিয়ারেন্স এরকম রয়েছে, তাকে এরকম অদ্ভুত রকমের দেখতে লাগছে, সবাই তাকে সমীহ করছে তাকে দেখেই। এরপরে এই ব্যাপারটাকে আরও এনহ্যান্স করতে, আরও বাড়িয়ে তুলতে, টু ক্রাউন দ্য এফেক্ট মানে এই প্রভাবটাকে আরও বাড়িয়ে তোলার জন্য। ক্রাউন মানে তো মুকুট পরানো, মুকুট পরালে যেমন কোনো ব্যক্তির প্রভাব প্রতিপত্তি আরও বেড়ে যায় বলে মনে করি আমরা, তেমনই এই যে তাকে এরকম দেখতে লাগছে সেই এফেক্টটাকে বাড়িয়ে তোলার জন্য তিনি কি করতেন? যে কাজটা করতেন দেখো, সেটা প্রচণ্ড রকমের একটা ক্লেভার স্টেপ তিনি নিয়েছিলেন। হি উন্ড তিনি বাঁধতেন বা জড়াতেন কি? এ স্যাফরান কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, একটা গেরুয়া বর্ণের পাগড়ি কোথায় বাঁধতেন তিনি? তার মাথার চারপাশে। ব্যাস, এই কালার স্কিম কখনোই ব্যর্থ হয় না। আমরা অনেক মানুষকে দেখতে পাই যারা প্রকৃত বর্ণেরই সন্ন্যাসী মানুষ হন, তারা প্রকৃতপক্ষেই জ্ঞানী হন, আবার তার বিপরীতটাও দেখতে পাই। তো এইখানে এই অ্যাস্ট্রোলজার সেকেন্ড দলের লোকজনদের মধ্যে পড়েন, এবং এইখানে তার চালাকি করে তিনি এইটা পড়ছেন কিসের জন্য? লোক ঠকানোর জন্য। আমরা দেখতে পারবো সেটা ক্রমশ প্রকাশ্য। দিস কালার স্কিম নেভার ফেইল্ড। আমি বললাম এই গেরুয়া বর্ণের যদি কেউ পোশাক পরে থাকে আমরা প্রথমে কি করি? তাকে খুব সমীহর চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি, যে না ইনি সর্বত্যাগী মানুষ, হয়তো তিনি সর্বত্যাগী সন্ন্যাসী, তাই তাকে সমীহ করা হয়। এই সমীহটা আদায় করার জন্যই এই চালাকিটা করতো কে? এই অ্যাস্ট্রোলজার। দেখো নেক্সট লাইন, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। ব্যাস, এইবার এইরকম অদ্ভুত দেখতে মানুষ, তার উপর গেরুয়া পাগড়ি পরে আছেন, এইটা দেখে খুব সুন্দর একটা মেটাফার ব্যবহার করা হয়েছে। দেখো এখানে লোকজন তার প্রতি আকর্ষিত হতো। অ্যাট্রাকশন জানো তোমরা ওয়ার্ডটা, আকর্ষণ। তো এই অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হওয়া, লোকজন আকর্ষিত হতো তার প্রতি কিভাবে? অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। বি মানে কি? মৌমাছি, এখানে প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে বিজ। মৌমাছিটা যেমন ডালিয়া ফুল তো খুব ব্রাইট কালারের, খুব বিউটিফুল দেখতে হয় না? তো সেই ডালিয়া ফুল আর কসমস একটা ফুলের নাম, এই দুটো ফুলের প্রতি মৌমাছিরা যেমন আকৃষ্ট হয়, তেমন লোকজন তাকে দেখেই একবারে আকৃষ্ট হয়ে মৌমাছির মতো ছুটে যেত, উড়ে যেত আর কি। উড়ে গিয়ে কি করতো? মানে তার কাছে গিয়ে তার কথা শুনতেন লোকজন, তার কাছে হাত দেখাতে চাইতেন, এরকম একটা পরিস্থিতি হতো। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। এটা খুব ইম্পর্টেন্ট। তিনি কোথায় বসতেন? একটা স্প্রেড মানে ছড়িয়ে থাকা, তো স্প্রেডিং একটা ট্যামারিন ট্রি ছিল। ট্যামারিন মানে তেঁতুল, ট্রি মানে গাছ। তো হি স্যাট তিনি বসতেন আন্ডার দ্য BOUGHS আছে প্লুরাল ফর্ম, আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা তেঁতুল গাছ, তার এক ডালপালার নিচে তিনি বসতেন। হুইচ ফ্লেকড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যার পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছিল। সেটা কোথা দিয়ে যাচ্ছিল? থ্রু দ্য টাউন হল পার্ক। টাউন হল পার্ক রয়েছে শহরের, বড় বড় শহরের মাঝে টাউন হল থাকে, আমরা সবাই জানি। একটা মেন একটা প্লেস বলা হয়, লোকেশন, সেই লোকেশনটা সবসময় গমগম করে, প্রচুর লোকজনের যাতায়াত হয়। সো সেই রকমই একটা জায়গায় একটা রাস্তার ধারে তেঁতুল গাছ আছে, সেই তেঁতুল গাছের ডালের নিচে মানে মাটিতে কে বসে থাকতেন?
আমাদের এই অ্যাস্ট্রোলজার বসে থাকতেন। দেখো, এই জায়গাটা চয়েস করার পিছনেও একটা ব্যাপার রয়েছে। কেন এই জায়গাটা তিনি চয়েস করেছিলেন সেটা এর পরের লাইনটা আমরা দেখতে পাবো। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এই জায়গাটা একবারে সব দিক থেকেই, মেনি মানে অনেক, ওয়েজ মানে কি পন্থা বা পথ, অনেক পথ বা অনেক দিক থেকেই এই জায়গাটা খুব রিমার্কেবল ছিল, খুব অসাধারণ ছিল। কেন? এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। সার্জিং ক্রাউড, ক্রাউড মানে জানি লোকজন, লোকজনের একটা ঢেউ সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো। কখন থেকে কখন পর্যন্ত? সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত, মর্নিং টিল নাইট মানে সকাল থেকে রাত। এবার মনে করো তুমি এমন একটা ব্যবসা খুলেছো তোমার পাড়াতে, একদম পাড়া গায়ে যেখানে মাত্র কয়েকজন লোক বসবাস করেন, সেখানে একটা তুমি টি স্টল খুলেছো। কোনো ব্যবসা ছোট নয়, বাণিজ্যে বসতে লক্ষ্মী, এটা তো আমরা সবসময় জানি। তো সেই টি স্টলে কি বেশি বিক্রি হবে? তার তুলনায় আরেক ব্যক্তি কি করেছে, একটা বড় রেলওয়ে স্টেশনের পাশে কোনো একটা জায়গাতে টি স্টল খুলেছে এবং খুব সুন্দর সেখানে বিক্রি হচ্ছে। কেন? কারণ সেখানে তো ফুটফল বেশি, সেখানে প্রচুর লোকজন যাতায়াত করে। বড় বড় রেল স্টেশনে কত লোকজন যাওয়া আসা করে সেটা একবার ভেবে দেখো। তাই কোনো বিজনেসের জন্য ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লোকেশন আর ফুটফল, মানে লোকজন যেন বেশি আসে সেরকম জায়গা দেখে বিজনেস শুরু করতে হয়। ঠিক এই পয়েন্টটাকেই ফলো করেছেন কে? আমাদের অ্যাস্ট্রোলজার বাবাজি। দেখো, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। তিনিও এমন একটা রাস্তা চুজ করেছেন, তার পাশে তিনি বসেছেন যেখানে, যার পাশ দিয়ে সব সময় লোকজন যাওয়া আসা করছেন একবারে সকাল থেকে রাত পর্যন্ত। আর ইনি এসে সেই জায়গায় কখন বসতেন? তার পসার খুলে তিনি বসতেন দুপুরবেলা, এক্স্যাক্টলি অ্যাট মিড ডে আমরা পড়েছিলাম। নেক্সট লাইন চলে যাই। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। এই রাস্তার দুই পাশে কি চলতো? বিভিন্ন ধরনের ট্রেড মানে কি? ব্যবসা বাণিজ্য। আর অকুপেশনস, বিভিন্ন ধরনের পেশার লোকজন এই জায়গার দুই পাশে এসে থাকতেন, বা এই যে রাস্তাটা চলে গেছে রাস্তার দুই প্রান্তে বা রাস্তা ধরে এইগুলো সব চলতো। বিভিন্ন ধরনের পেশা চলতো, বিভিন্ন ধরনের পেশার লোকজন আসতেন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য চলতো। কেমন কি দোকান থাকতো, কি বিক্রি বাটা হতো সেগুলো আমরা দেখতে পারবো এবার। মেডিসিন সেলার্স ছিলেন, এখানে অনেক ঔষধি বিক্রেতা ছিলেন। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চুরি হয়ে যাওয়া কি? হার্ডওয়্যার মানে কি? মেশিনারিজ, বিভিন্ন রকম জিনিসপত্র, এবং তারই সাথে জাঙ্ক, অপ্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র সেইগুলোর একজন বিক্রেতা ছিলেন। মানে আমরা বড় বড় শহরে তো দেখতে পাই চোর বাজার থাকে না, সেখানে সমস্ত চুরি যাওয়া জিনিসপত্র বিক্রি হয়। অনেক মোবাইল ফোন বিক্রি হয় খুব চিপ প্রাইসে, খুব কম দামে, এবং সেইখান থেকে যদি তুমি মোবাইল ফোন কেনো একদম নিশ্চিন্ত থাকো তুমি ফেঁসে যাবে। কদিন পরই পুলিশের ফোন আসবে তোমার বাড়িতে এবং পুলিশ চলে আসবে, কারণ সেগুলো চুরি যাওয়া মোবাইল ফোন হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আর সেখানে আরেক ব্যক্তিকে তো থাকতে হবেই, তিনি কে? ম্যাজিশিয়ান, যিনি ম্যাজিক দেখান, তিনিও থাকেন সেখানে। অ্যান্ড অ্যাভাব অল, এবং সর্বোপরি অ্যান অকশনার অফ চিপ ক্লোথ। অকশন করা মানে কি? নিলাম করা। তোমরা তো নিলাম ওয়ার্ডটার সাথে এখন সবাই পরিচিত, কারণ আইপিএলে এখন অকশন হয়, যেখানে একটা প্লেয়ারকে, মনে করো একটা প্লেয়ার, আমার পেন্সিলটা একটা প্লেয়ার, তাকে দাম দেওয়া হলো, এর দাম 2 কোটি টাকা। এবার বিভিন্ন রকম দল বসে থাকে, তারা তাদের, কেউ বললো 2.5 কোটি টাকা দেবো আমি, কেউ বললো 3 কোটি টাকা দেবো, কেউ বললো 4 কোটি টাকা দেবো। ব্যাস, সব থেকে বেশি দাম যে দিতে রাজি হলো তাকে দিয়ে দেওয়া হয় সেই প্লেয়ারকে, তার কাছে বিক্রি করে দেওয়া হয়। তো সেই রকমই চিপ মানে কি? সস্তা। ক্লোথ মানে কি? জামা কাপড়। সস্তার জামা কাপড় একজন নিলামকারী, যিনি নিলাম করতেন। এখনকার সময় আর এইরকম বিক্রি দেখা যায় না, আগেকার সময় এরকম হতো। একটা টি শার্ট হয়তো তুলে ধরলো, দিয়ে বললেন যে এই টি শার্টটার দাম 50 টাকা। কেউ বললো ঠিক আছে আমি 52 টাকা দেবো, কেউ বললো না আমি 55 টাকা দেবো। ব্যাস, যে বেশি টাকা দিলেন, যে বেশি টাকা দেবো বললেন, তাকে সেই টি শার্টটা বিক্রি করে দেওয়া হতো। তো সেই ধরনের এক ব্যক্তি সেখানে ছিলেন। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। ডিন, DIN, ডিন, খুব সুন্দর একটা ওয়ার্ড পেলাম। যিনি সারাদিন ধরে যথেষ্ট, এনাফ মানে যথেষ্ট, তোমরা সবাই এই ওয়ার্ডটার সাথে পরিচিত অলরেডি। সারাদিন ধরে যথেষ্ট রকমের ডিন মানে কি? হই হট্টগোল পাকিয়ে রাখতেন তিনি। এই যে কে? এই অকশনার অফ চিপ ক্লোথ। এটাও খুব একটা ইম্পর্টেন্ট MCQ হতে পারে। কে সারাদিন ধরে হই হট্টগোল পাকিয়ে রাখতো ওই জায়গাতে? তাহলে এই অকশনার অফ চিপ ক্লোথ। এমন হই হট্টগোল করতেন তিনি যে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, গোটা শহরটা একদম আকর্ষিত হয়ে থাকতো। আরে বাপরে, এখানে কি হচ্ছে রে, এত হই হট্টগোল চলছে কেন, দেখে আসি বলে যে সে জায়গায় যেত। এবং অবশ্যই যে আশেপাশের লোকজন যারা যাওয়া আসা করতেন তারা ওই চিপ ক্লোথ সেগুলো দেখতো, ম্যাজিশিয়ানের হয়তো ম্যাজিক দেখতেন, তারপর আবার
ঘুরে ফিরে সেই অ্যাস্ট্রোলজারের দিকেও তো দৃষ্টি যাবে কিছু লোকের নাকি, এইটাই তার কাছে প্লাস পয়েন্ট ছিল, আর এই জন্যই এই জায়গাটাকে চুজ করা হয়েছিল। নেক্সট টু হিম ইন ভুসিফেরাসনেস, তার পাশে বলতে কার পাশে বলা হচ্ছে, সেই অকশনার তার পাশে কে বসতেন, কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। আচ্ছা, ভুসিফেরাসনেস দেখো, ভুসিফেরাসনেস মানে উচ্চ কণ্ঠে চিৎকার চেঁচামেচি করা, জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতেন, আর একজন ব্যক্তি বসতেন। দেখো, যারা বিক্রেতা হন তাদেরকে তো সবসময় একটু বেশি চিৎকার চেঁচামেচি করতে হয় টু অ্যাট্রাক্ট কাস্টমার্স। সবাই তো তার দিকে দেখবে, তবে না তারপরে কিনবো না সেটা মনে হবে। তো এই জন্য এই জায়গাতেও আমরা দেখছি প্রত্যেকে তাদের নিজস্ব পন্থা অবলম্বন করে অ্যাট্রাক্ট করতেন কাদের, কাস্টমারদের। ওই যে সামনে দিয়ে লোকজন হেঁটে যাচ্ছেন তাদেরকে অ্যাট্রাক্ট করতেন, তবেই বিক্রি হতো। তো ইনিও কে ছিলেন, একজন পাশে বসে একজন ভেন্ডার, একজন বিক্রেতা ছিলেন অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস। আমরা যে বাদাম খাই না মেলায় গিয়ে, সো সেই গ্রাউন্ড নাট সেই গ্রাউন্ড নাটের বিক্রেতা একজন ছিলেন, মানে সেই বাদাম বিক্রি করতেন একজন তিনি, এবং খুব উচ্চকণ্ঠে চিৎকার চেঁচামেচি করতেন। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যিনি তার ওয়্যার, WARE, ওয়্যার মানে পণ্য, যে পণ্য মানে কি সেই গ্রাউন্ডনাট, সেই বাদামগুলোকে এক এক দিন এক এক রকম নামে ডাকতেন। দেখো, এটাও একটা বিজনেস স্ট্র্যাটেজি। তিনি যদি প্রত্যেক দিন চেল্লাতেন যে এই বাদাম নেবে গো, বাদাম নেবে এসো করে, তাহলে কি হতো, অনেকে হয়তো অতটা অ্যাট্রাক্ট নাও হতে পারতো, যারা প্রত্যেক দিন তাকে দেখে যে বাদাম বিক্রি করছে, অতটা আকর্ষিত নাও হতে পারতেন। কিন্তু একদিন তিনি একটা নামে ডাকছে, বাদাম না বলে একটা অন্য নাম বলছে, আবার একদিন তিনি আরেকটা নাম বলছেন, ফলে কি তারা ভাবছে আরে বাপরে আজকে আবার কি বিক্রি করছে রে, চল দেখে আসি। যদি 10 জনও ঘুরে তাকায়, তার মধ্যে যদি 3 জনও কেনে, সেটাই তার কাছে এক্সট্রা লাভ। তো দেখো কত চালাক হন বিজনেসম্যানরা। অ্যাকচুয়ালি চালাকি করতেই হয়, এগুলো স্ট্র্যাটেজি, চালাকির থেকে বলবো আমি স্ট্র্যাটেজি। দেখো, এবার তিনি কি নাম দিতেন, ফ্যান্সি নেম ইচ ডে, খুব সুন্দর সুন্দর নাম দিতেন প্রত্যেক দিন। কলিং ইট বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, একদিন এই বাদামগুলোকে বলতেন এগুলো বোম্বাই আইসক্রিম, আবার একদিন অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, এবং একদিন আবার তিনি বলতেন এটা দিল্লির আমন্ড, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এবং তৃতীয় দিন আবার তিনি বলতেন এটা রাজাদের খাবার জিনিস, খুব সুন্দর খুব সুস্বাদু খাবার জিনিস, রাজাদের খাবার জিনিস, এসো 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 তোমরাও খেয়ে যাও। এটা শুনে সবাই লোকজন তো ঘুরে তাকাবেই। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এইরকমই অনেক নাম দিয়ে তিনি ডাকতেন কোনগুলোকে, সেই ফ্রাইড গ্রাউন্ডনাটগুলোকে। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম, এবং লোকজন জড়ো হয়ে যেত কার কাছে, তার কাছে। বললাম না খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি, এটাই তার কাছে তার ক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট এনে দিত। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এই যে লোকজন গিয়ে গ্রাউন্ডনাট সেলারের কাছে জমা হতো, তাদের মধ্যে একটা কনসিডারেবল পোর্শন, একটা বেশ ভালো রকম একটা অ্যামাউন্টের লোকজন কার কাছে যেত, ড্যালিড মানে কিছুক্ষণ ওয়েট সামটাইম, অপেক্ষা করা কিছুক্ষণের জন্য। কার কাছে অপেক্ষা করতেন, সেই অ্যাস্ট্রোলজারের কাছেও গিয়ে তাকিয়ে দেখতেন, আরে ইনি আবার কি বিক্রি করছেন, ও হাত দেখছেন। তার মধ্যে যদি কারোর হাত দেখা চলে, একটু অবাক হয়ে একটু কিউরিওসিটি নিয়ে তারাও তাকিয়ে দেখতো। এবার পরে সময় কখনো হলে বা কারোর যদি সেই দিনই সময় হতো, একটু হাতও দেখিয়ে নিত। এই হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে এতদূর পর্যন্ত আশা করছি তুমি সবটাই বুঝতে পেরে গেছো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। এই অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো লাইট ছিল না। কেন ছিল না, এইটাও একটা স্ট্র্যাটেজি, দেখবো আমরা সেটা ক্রমশ প্রকাশ্য। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, জ্যোতিষ তার ব্যবসা পরিচালনা করতেন বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটা মশালের আলোর, একটা মশাল জ্বলে না, তোমরা অনেক আগের যেহেতু ঘটনা হচ্ছে, তখনকার সময় এত ইলেকট্রিক লাইট, এত মডার্ন লাইটিং সেট আপ এসব কিছুই ছিল না। তো তিনি ওই মশালের আলোতে তার ব্যবসা চালাতেন, যে মশালটা আবার তার নিজেরও নয়, সেটা পরেই ক্লিয়ার হবে। দেখো, হুইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ, যেটা থেকে পটপট করে একটু আওয়াজ হতো, খুব মৃদু, মশাল জ্বালালে না এরকম আওয়াজ হয়। আমরা যখন ছোটোবেলায় লম্ফ বা হ্যারিকেনের আলোতে পড়তাম, তখন এরকম পুটপাট করে একটু করে আওয়াজ হতো। সেই ক্র্যাকেল মানে সেই ধরনের আওয়াজের কথাই বলা হচ্ছে। অ্যান্ড স্মোকড আপ অ্যাভাব দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, এবং সেখান থেকে ধোঁয়া বেরোতো সেই মশাল থেকে। কোথা সেই জ্বলতো, অ্যাভাব দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, কাছাকাছি সেই যে বাদামের স্তূপ করে রাখা থাকতো, তার উপর মশাল গোঁজা থাকতো, সেই মশাল থেকে, সেই মশালের আলো যেটা পাশে গিয়ে পড়তো, সেই আলোতে ব্যবসা করতেন কে, সেই আলোতে তার পসার সাজিয়ে বসতেন আমাদের এই অ্যাস্ট্রোলজার দাদা।
Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. Enchantment, খুব সুন্দর একটা ওয়ার্ড, মুগ্ধতা, অর্ধেক মুগ্ধতা এই জায়গাটার ছিল কিসের ওপর বা কিসের জন্য, যে এই জায়গাতে কোনো রকম মিউনিসিপ্যালিটির লাইটিং ছিল না। হ্যাঁ, তো কেন এটা এনচ্যান্টমেন্টের ব্যাপার? এই রকম একটা ব্যবসা, সিক্রেট ব্যবসা, এরকম হাত দেখার ব্যবসা অত্যাধিক আলোতে বসে করলে তো হবে না, তার থেকে একটু মৃদু আলোতে বসে বসে যদি কেউ হাত দেখে, এমনিই তাকে দেখতে ওরকম উদ্ঘট রকমের, তারপর আধো আলো ছায়াতে বসে তিনি কি করছেন সেরকম হাত দেখছেন, সব কিছু মিলে একটা রহস্যময় পরিস্থিতি তৈরি হয়ে যায় না? সেইটাই কাস্টমারদের বেশি অ্যাট্রাক্ট করে। দেখো, half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. তাহলে এটা থেকেও প্রশ্ন আসতে পারে, হাফ অফ দ্য এনচ্যান্টমেন্ট কী ছিল সেই প্লেসটার? তো ছিল যে এই জায়গাতে কোনো রকম মিউনিসিপ্যালিটির লাইটিং ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস। এই জায়গাটা আলোকিত হয়েছিল কিসের দ্বারা? দোকানের আলো দ্বারা। এই যে বলছি, এক একটা দোকানে হয়তো লম্ফ রয়েছে, কোনো দোকানে হয়তো হ্যারিকেন ঝুলছে, এই যে বললাম তোমাকে একটা দোকানে হয়তো মশাল জ্বলছে, এই ধরনেরই কিছু কিছু লাইট ছিল এই আশেপাশের দোকানগুলোতে। সেই লাইটের রিফ্লেকশন, সেই লাইট এসে পড়তো সেই জায়গাটাতে, তো ওই আধো আলো ছায়া হয়ে থাকতো চারিদিকে, সেইটা দিয়েই এই জায়গাটা আলোকিত হয়েছিল। এবার কেমন ধরনের লাইট ছিল, কেমন ধরনের আলো ব্যবহার করা হতো? দেখো, 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইটস। দু একটা দোকানে, হিসিং মানে হিস হিস করে আওয়াজ করা, গ্যাস লাইট এখনকার সময় তো দেখতেই পাবে না তুমি, তো আমরাও খুব খুব ছোটোবেলায় দেখেছি ওই রকম বাদামের দোকানে মেলাতে এলে সেখানে একটা গ্যাস লাইট মতো জ্বালানো থাকতো, একটা লম্ফ মতো থাকতো, তার উপর থেকে একটা সরু মতো নল উঠে থাকতো, পাইপ মতো উঠে থাকতো, তার উপরে আগুন জ্বলতো, তো ওইটা গ্যাস লাইট বলা হতো। সেইগুলো থেকে মৃদু আওয়াজ হতো, করে এরকম মৃদু একটা শব্দ আসতো, তো সেইটা বলা হচ্ছে। তো কিছু কিছু দোকানে সেরকম সেই আওয়াজ করা গ্যাস লাইট জ্বলতো। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্টাক অন পোলস। কিছু কিছু দোকানে আবার কেমন ছিল, সেই মশাল মতো ছিল, যেগুলো একটা ছোট স্টিকের ওপর আটকে রাখা থাকতো। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। কিছু কিছু আবার আলোকিত হয়ে থাকতো কি দিয়ে? পুরনো সাইকেলের যে ল্যাম্প হয় সেইগুলো দিয়ে, তখনকার সময় এগুলো অত্যাধিক রকম চল ছিল। অ্যান্ড 1 or 2 এবং দু একটা, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, যেমন এই অ্যাস্ট্রোলজার, এই জ্যোতিষী, তিনি কেমনভাবে দোকান চালাতেন? ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। তাদের নিজস্ব লাইট ব্যবহার না করি, তাদের নিজস্ব আলো ব্যবহার না করি। আমি বলেছিলাম কেন তারা আলো ব্যবহার করতে চান না, তো সেইটাই এখানে বলা হচ্ছে। ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। এই জায়গাটা কেমন হয়েছিল? বিউইল্ডারিং মানে কি, একদম মুগ্ধ করে দেওয়ার মতো, হতবাক করে দেওয়ার মতো। ক্রিস ক্রস, এদিক থেকে আলো এসে পড়ছে, ওদিক থেকে আলো এসে পড়ছে, এদিক থেকে আলো এসে পড়ছে, তো একদম যেন কাটা ছেঁড়া চলছে কিসের? এই লাইটের রেজের, আলোর রশ্মির। অ্যান্ড মুভিং শ্যাডোজ, তার উপর আবার লোকজন হাঁটাচলা করছেন, সেই ছাওয়াও এসে পড়ছে সবসময়, এই ছাওয়া নাড়াচাড়া চলছে, নড়াচড়া করছে এদিক ওদিক এদিক ওদিক, তো এই জায়গাটা একটা ম্যাজিক্যাল হয়ে থাকতো সবসময়, একটা বিউইল্ডারিং একটা সিচুয়েশান থাকতো এই জায়গাতে সবসময়, যেটাই এই ব্যবসার জন্য একদম আইডিয়াল। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এক্স্যাক্টলি যেটা আমি এক্ষুনি বললাম, এইটাই, এই পরিবেশটাই, এই প্রকৃতিটাই স্যুট করতো খুব কার পক্ষে? সেই অ্যাস্ট্রোলজারের কাছে, সেই অ্যাস্ট্রোলজারের জন্য। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান হিজ লাইফ। আই রে, একটা ভালো একটা সিক্রেট ব্যাপার আমরা জেনে গেলাম। আমরা অনেকেই হতে চাই, আমরা কি হব? আমরা অ্যাস্ট্রোনট হব ছোটোবেলায় ভাবতাম, তারপর অনেক অনেক রকম কিছু হতে চায়। এখনকার দিনে তো তোমরা ইউটিউবার হতে চাও বেশিরভাগ সবাই, বা আরও অনেক কিছু হতে চাও। আমি চাই তোমরা ভালো কিছু হও, জীবনে স্ট্যান্ড করো, সমাজের সেবা করো, দেশকে এগিয়ে নিয়ে চলো। তো দেখো, এইখানে এই অ্যাস্ট্রোলজার জীবনের প্রথম থেকে কিন্তু অ্যাস্ট্রোলজার হতে চাইতেন না। জীবনে এমন কিছু ঘটনা তার ঘটে গিয়েছিল যার ফলে বাধ্য হয়ে তাকে এই অ্যাস্ট্রোলজার হতে হয়েছিল। একটা হিন্টস আমরা পাচ্ছি এখান থেকে, একটা কিছু টুইস্ট যেন একটা আসতে পারে, এরকম একটা ব্যাপার আমরা পাচ্ছি যে এমন কিছু হয়েছিল যে তাকে সব ছেড়ে ছুড়ে দিয়ে হয়তো চলে আসতে হয়েছিল, দিয়ে এই ব্যবসায় নামতে হয়েছিল। দেখো আমরা দেখতে পাবো, ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড। ইন্টেন্ড করা মানে কি? চাওয়া, আকাঙ্ক্ষা করা। টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ। তিনি যখন জীবন শুরু করেছিলেন তিনি একদমই কি হতে চাননি? অ্যাস্ট্রোলজার হতে চাননি। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। তিনি এর পরের মিনিটেই, এই এখন যে আমি পড়াচ্ছি এর পরের মিনিটেই যে কী হবে সেটা সম্পর্কে তো আমিও জানি না। অনেক কিছু হয়ে যেতে পারে, লোডশেডিং হয়ে যেতে পারে, বা আরও অনেক কিছু হতে পারে। তো এই যে ব্যক্তিটা, তিনি নিজের জীবন সম্পর্কেও যেমন জানতেন না যে পরের মিনিটে কী ঘটবে,
তেমনই অন্যের জীবন সম্পর্কে তো তার জানা সম্ভবই নয়। এক্স্যাক্টলি এরকমই বলা হচ্ছে। তিনি অন্যের জীবন সম্পর্কে যেমন তার জানা সম্ভব নয়, যেমনটা তার আবার নিজের জীবন সম্পর্কেও তিনি জানতেন না। তো মানে একদম সাধারণ আমাদের মতোই মানুষ ছিলেন তিনি। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। দেখো, স্টার মানে কি নক্ষত্র। যিনি জ্যোতিষী হন তাকে তো আকাশের গ্রহ নক্ষত্র সম্পর্কে ওয়াকিবহাল হতে হয় না, কারণ তারা সবসময় ইউজ করেন এই তোমার বৃহস্পতি এখন খুব ভালো ভালো অবস্থানে রয়েছে, এরকম টার্ম ইউজ করেন তারা। শনি তোমার খুব কাছাকাছি এসে গেছে, ফলে তোমার মানে সিচুয়েশন খারাপ যাচ্ছে, খুব ভুগছো তুমি, হ্যাঁ তোমার গ্রহ নক্ষত্র এদিক ওদিক হয়ে গেছে, এইসব বলেন না বিভিন্ন রকম। তো তো তিনি এইসব জিনিস সম্পর্কে তো আমরা জানি না, কিন্তু জ্যোতিষকে জানতে হয়। কি এইখানে যে লাইনটা বলা হচ্ছে মানেটা বুঝলাম। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। ইনোসেন্ট মানে কি সহজ সরল নিরীহ, কাস্টমার মানে কি খরিদ্দার, গ্রাহকরা মানে যারা তার কাছে হাত দেখাতে যায়, তারা যেমন গ্রহ নক্ষত্র সম্পর্কে কিছুই জানে না, তিনিও তেমন ছিলেন। মানে কি এই অ্যাস্ট্রোলজারও তেমনই, তারও গ্রহ নক্ষত্র সম্পর্কে অতটা আইডিয়া ছিল না। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। তবুও তিনি বলতেন কিছু কিছু জিনিস যেগুলো প্লিজড করা মানে কি সন্তুষ্ট করা, অ্যান্ড অ্যাস্টনিশড এবং হতবাক করে দিত কাদেরকে? এভরিওয়ান, প্রত্যেককে। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। আর এইটা তিনি কিভাবে করতে পারতেন? তার সহজ সরল কাস্টমাররা ভাবে যে আরে বাবরে তিনি সিদ্ধ পুরুষ, তিনি সিদ্ধিলাভ করেছেন, তাই তিনি এরকম সবার মুখ দেখেই অসম্ভব তার অতীতের কথা বলে দিতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, দেখো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, অধ্যয়ন। স্টাডি মানে পড়াশোনা, তোমরা জানো, কিন্তু এখানে অনেক রকমের স্টাডি হয়। তুমি স্টাডি অফ হিউম্যান নেচারও করতে পারো, মানুষের প্রকৃতি স্বভাব কেমন হয় সেগুলো নিয়েও অধ্যয়ন করতে পারো। তো এক্স্যাক্টলি এইটা করে করেই, মানুষের সাথে মিশেই, মানুষের সাথে কথা বলেই ইনি এক্সপার্ট হয়ে গিয়েছিলেন এই বিষয়ে। প্র্যাকটিস, আর সেইটা অধ্যয়ন করে অনুশীলন করে তিনি আরও এক্সপার্ট হয়ে গিয়েছিলেন। আর তার সাথে শ্রিউড মানে কি চতুর, গেসওয়ার্ক মানে কি গেস করা, মানে কি আন্দাজ করা। সব কিছু দেখে শুনে বুঝে মেপে তিনি কিছুটা আন্দাজ করেও বলতেন, যেটা একদম এক্স্যাক্টলি লেগে যেত, একদম টার্গেট হিট করে যেত। লোকটা মানে সব শুনে মনে করতেন আরে বাপরে ইনি কী করে বললেন, কিন্তু সবটাই কীভাবে সম্ভব হতো? দেখো, স্টাডি, প্র্যাকটিস আর শ্রিউড গেস ওয়ার্কের মাধ্যমে। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। সবই একই রকম, অল দ্য সেম দিয়ে কমা দেওয়া আছে, সবই একই রকম, তা সত্ত্বেও, বা বলতে পারো তা সত্ত্বেও, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার। যদিও তিনি এটা টোটালটাই ডিসঅনেস্টলি করছেন, মানে তিনি অ্যাকচুয়ালি তার গ্রহ নক্ষত্র সম্পর্কে জ্ঞান নেই, তিনি মানুষ দেখে তার অতীতটা বুঝতে পারেন না, তার ভবিষ্যতে কী হবে সেটা তিনি বলতে পারেন না, তবুও তিনি এমনভাবে অভিনয় করতেন যাতে মনে হতো হ্যাঁ সত্যি করেই তিনি সব কিছু জানেন। এবং এক এক সময় তার প্র্যাকটিসের মাধ্যমে, তার এক্সপার্টিজের মাধ্যমে তিনি এমন বলে দিতেন যাতে সবাই অবাক হয়েও যেত। আর সব কিছুই, আর সব মিলিয়ে তিনি তো চুরি করতেন না, লোককে ধরে ঠকিয়ে নিয়ে তার জিনিসপত্র আত্মসাৎ করে নিতেন না, এইরকম তিনি নিজের কাছে এক্সপ্লেন করতেন ব্যাপারটাকে এবং ভাবতেন ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার। এটা সৎ মানুষেরই একটা পরিশ্রম ছিল। লেবার মানে পরিশ্রম, অ্যাজ এনি আদার, অন্যান্য পরিশ্রমের মতোই। অন্যান্য আমরা তো জীবনে চলতে গেলে তো আমাদের কিছু করতে হয়, সেই লেবার সেগুলো যেমন অনেস্ট হয়, এটাকেও তিনি তেমনই অনেস্ট মনে করতেন। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবং তার সেই ওয়েজ, ওয়েজ মানে কি, যে মজুরি, যে ইনকাম করে তিনি যেটা দিনের শেষে বাড়ি নিয়ে যেতেন, সেটা তিনি ডিজার্ভ করতেন, সেটা তার প্রাপ্য ছিল, এটাই বলা হচ্ছে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। এক্স্যাক্টলি যেটা প্রথমে বললাম, তিনি তার বাড়ি ছেড়ে দিয়েছিলেন, বা তিনি তার গ্রাম ছেড়ে দিয়েছিলেন। ভিলেজ মানে গ্রাম আমরা জানি। উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো রকম আগে থেকে থট মানে কি চিন্তাভাবনা না করি, কোনো রকম প্ল্যান না তৈরি করি তিনি গ্রাম ছেড়ে দিয়েছিলেন। মানে বুঝতে পারছি ইনি একজন গ্রামের মানুষ ছিলেন। হঠাৎ করে তাকে গ্রাম ছাড়তে হয়েছিল, কেন ছাড়তে হয়েছিল গ্রাম তাকে? তোমার মনেও নিশ্চয়ই প্রশ্ন আসছে। দেখো, সেই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে যত আমরা পড়তে থাকবো তত। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড। আচ্ছা, এর মধ্যে ভিলেজের কথা যখন উঠলো, তুমি তো এই পড়াটা শুনছো, কেমন লাগছে তোমার অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করে দিও এখনও পর্যন্ত যদি তুমি লাইক না করে থাকো, আর তুমি কোন জায়গা থেকে পড়াটা দেখছো একটু কমেন্ট করে জানিও তো। আই উইল বি ভেরি হ্যাপি,
আমি খুব খুশি হব যদি তুমি এটা কমেন্ট করো, এবং কোথাকার আমার বাচ্চা কাচ্চারা, আমার সন্তান সম স্টুডেন্টরা পড়ছে সেটা যদি আমি জানতে পারি, খুব আনন্দ পাবো আমি। তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, এটা তো পড়লাম। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি সেখানেই চালিয়ে যেতেন, কোথায় চালিয়ে যেতেন? সেই গ্রামেতেই যদি তিনি তার জীবনযাত্রা কন্টিনিউ করতেন, চালিয়ে যেতেন, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, যদি তিনি সেইখানেই কন্টিনিউ করতেন, মানে সেই গ্রামেতেই থাকা শুরু করতেন, থাকা চালিয়ে যেতেন, তাহলে তিনি কি করতেন? হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, ফোর ফাদার মানে পূর্বপুরুষ, তার পিতৃপুরুষ, তাদেরই কাজ তিনি কন্টিনিউ করে যেতেন। মানে তাদের পূর্বপুরুষ মানে বাবা ঠাকুরদাদা, তাদের যেটা পেশা ছিল সেইটাকেই হয়তো তিনি পেশা হিসেবে বেছে নিতেন, সেখানেই বড় হতেন, সেই পেশাটাকেই তিনি শেষ জীবন পর্যন্ত চালিয়ে যেতেন, তাই নয় কি? দেখো কি হতো ব্যাপারটা, নেমলি অর্থাৎ বা যেমন টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, জমি চষা, লিভিং বাস করা, বেঁচে থাকা, ম্যারিইং অবশ্যই বিবাহ করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং রাইপেনিং, রাইপ করা মানে কি পেকে যাওয়া, এবার মানুষ তো পেকে যায় না, পেকে যাওয়া মানে বোঝাচ্ছে মানুষের পরিপক্কতা লাভ করা, তার বয়স বেড়ে যাওয়া, এবং তিনি তার কর্নফিল্ড মানে তার শস্যক্ষেত্রে কী হতেন, আস্তে আস্তে এইভাবে কাজ করতে করতে তার বয়স বাড়ত এবং এইভাবে তার জীবন শেষ হতো। রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, অ্যানসেস্ট্রাল মানে কি পৈতৃক বাড়িতে, তাহলে তার শস্যক্ষেতে কাজ করতে করতে, তার বাড়িতে বসবাস করতে করতে এইভাবেই তার কি জীবন শেষ হয়ে যেত, এটাই বলা হচ্ছে, এইভাবেই তিনি তার জীবন অতিবাহিত করতেন। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেইটা হওয়ার ছিল না। আমরা প্রত্যেকটা লাইনে বুঝতে পারছি যে কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার ঘটেছে, কিন্তু এক্স্যাক্টলি কী ব্যাপারটা ঘটেছে সেটা আমরা জানতে পারবো। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি ওয়ান, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে কিছু না জানিয়ে, কাউকে কিছু না বলে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং তিনি বিশ্রাম নিতে পারেননি, তিনি থামতে পারেননি যতক্ষণ না কয়েকশো মাইল দূরে চলে যাচ্ছেন এই গ্রাম ছেড়ে। মানে বাপ রে বাপ, তিনি কি এমন সাংঘাতিক কাজ করেছিলেন যে পাশের গ্রামে গিয়েও থাকতে পারেননি, 3-4টে গ্রাম পাশে বা 3-4টে গ্রাম পরে গিয়েও থাকতে পারেননি, তাকে কয়েকশো মাইল দূরে গিয়ে থাকতে হয়েছিল। মনে করো তার বাড়ি যদি কোনো অজপাড়াগাঁয়ে হয়, সেই গ্রাম ছেড়ে রাতারাতি তাকে পালিয়ে যেতে হয়েছিল, এবং বড় কোনো একটা শহর, কলকাতা, দিল্লি বা মুম্বাই, এরকম একটা কোনো বড় শহরে গিয়ে লুকিয়ে থাকতে হয়েছিল বা জীবনযাত্রা শুরু করতে হয়েছিল। এমন একটা জায়গায় তাকে গিয়ে থাকতে হয়েছিল যাতে করে সেই শহরে বা সেই জায়গায় তাকে আর কেউ চেনে না। তার মানে বুঝতে পারছি তিনি নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছিলেন, এমন কিছু একটা ঘটিয়েছিলেন যেটা তার পক্ষে খুব বাজে হয়ে গিয়েছিল। দেখো সেটা আস্তে আস্তে আমরা যত পড়বো তত বুঝতে পারবো। টু এ ভিলেজার ইট ওয়াজ এ গ্রেট ডিল, একজন গ্রামবাসীর পক্ষে এটা তো একটা বিশাল ব্যাপার, তাই নয় কি? ভাবো, কোনো রকম প্ল্যান না করি হঠাৎ করে রাতারাতি গ্রাম ছেড়ে যাওয়া, এবং গ্রাম ছেড়ে যে কোনো পাশের গ্রামে নয়, কয়েকশো মাইল দূরে একটা বড় শহরে গিয়ে থাকা, এটা তো একটা সত্যিই কোনো একটা গ্রামবাসীর পক্ষে একটা বিশাল ব্যাপার হয়ে যায়। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন, যেন তার মাঝে একটা সমুদ্র বয়ে গেছে, মানে একটা সম্পূর্ণ বিপরীত একটা ব্যাপার হয়ে যাচ্ছে, সম্পূর্ণ বিপরীত মেরুর ব্যাপার হয়ে যাচ্ছে। টু পোলার অপোজিশনস বলা হয়, যে পোলার অপোজিশন বলা হয় ব্যাপারটাকে, সম্পূর্ণ বিপরীত ধর্মী ব্যাপার। তিনি গ্রামে থাকতেন, সেইখান থেকে একটা অন্য জায়গায় গিয়ে হঠাৎ করে রাতারাতি থাকতে হচ্ছে তাকে, এই ব্যাপারটাই বলা হয়েছে এখানে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, তার কাছে একটা কাজ চলবে এরকম একটা ব্যাখ্যা ছিল। অ্যানালিসিস মানে ব্যাখ্যা, তোমরা জানো। অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস, এই জগতের সমস্ত মানব সভ্যতার সমস্যা যত রয়েছে তার কাছে একটা ব্যাখ্যা ছিল এই সব কিছু। কি কি সমস্যা হতে পারে আমাদের মানুষদের? দেখো, প্রথম সমস্যা দেওয়া রয়েছে ম্যারেজ, মানে বিবাহ সম্পর্কে সমস্যা হয়, প্রচুর হয়, আমরা দেখতে পারি আশেপাশে, যদি আমরা একটু চোখ বোলাই তাহলেই আমরা সব কিছু খেয়াল করতে পারবো। মানি, টাকা পয়সা, ভাই এটা তো অর্থই অনর্থের মূল, আমরা জানি। টাকা পয়সা থেকে যত সমস্যা সূত্রপাত হয়, ইয়েট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা। হ্যাঁ, এটাকে তুমি এবার কীভাবে অ্যাকসেপ্ট করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু যত আমরা বড় হই, যত বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে, যত সুযোগ মিস হয়, তত আমরা বুঝতে পারি দ্য পাওয়ার অফ মানি কতটা, এবং আমাদেরকে কতটা ভুল বোঝানো হয়েছে এই বিষয় সম্পর্কে। তো চলো এবার যাই। অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস, হিউম্যান মানে কি মানব, টাই মানে কি বন্ধন,
মানববন্ধনদের যে সমস্ত জটিলতা সৃষ্টি হয়, যে সমস্ত গিঁট পড়ে যায়, যে সমস্ত জটিলতাগুলো থাকে আমাদের মানব জীবনে একে অপরের সাথে মিশতে গেলে, সেই সব কিছু সম্পর্কে, মানে বিবাহ সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে, আমাদের জীবনে যে সমস্ত জটিলতাগুলো আসে সেইগুলো সম্পর্কে তার কাছে একটা ব্যাখ্যা ছিল সবসময়। মানে তিনি এইগুলোকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারতেন সবার কাছে, আর সেই জন্যই তিনি জ্যোতিষ হতে পেরেছেন। যে সে তো সেটা হতে পারবে না। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। তার এই উপলব্ধিগুলোকে, পারসেপশনগুলোকে, এটা একদিনে হয়নি। এটা কি শার্পেন করেছিল, কি ধারালো করেছিল তার এই উপলব্ধিগুলোকে? দীর্ঘদিন ধরে অনুশীলন, প্র্যাকটিস তিনি করে গেছেন। অনেকবার লোককে ভুল বলে ফেলেছেন, অনেক লোকের কাছে হয়তো বকাঝকাও খেয়েছেন, দূর তুমি কিছু জানো না এরকম বলে লোকজন চলে গেছে, কিন্তু তিনি হাল ছাড়েননি। যত দিন গেছে তত তিনি এক্সপিরিয়েন্সড হয়েছেন এই ফিল্ডে। কোন ফিল্ডে? এই অ্যাস্ট্রোলজি এই ফিল্ডে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। ভেরি 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 ইম্পর্টেন্ট লাইন। 5 মিনিটের মধ্যেই তিনি বুঝতে পেরে যেতেন। তার এমন পাওয়ার হয়ে গেছে, এমন স্কিল হয়ে গেছে, এমন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই তিনি বুঝতে পেরে যেতেন কি গন্ডগোলটা কোথায় আছে। মনে করে একটা লোক সামনে এসেছে হাত দেখাতে, তিনি হাত দেখলেন, তার সাথে একটু কথা বললেন, 5 মিনিটের মধ্যেই তার এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তিনি বুঝে যেতেন যে সমস্যাটা কোথায়, কি গন্ডগোলটা কোথায় হয়েছে, কি ভুল হয়েছে ব্যাপারটা ওনার জীবনে। He charged 3 pies per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. This is the secret. দেখো তার আগে বলে দিই, he charged 3 pies per question. তিনি 3 পয়সা প্রত্যেক প্রশ্ন পিছু চার্জ করতেন। একটা প্রশ্নের উত্তর দেবেন তিনি, তার জন্য তাকে 3 পয়সা দিতে হতো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ পড়ে। 3 pies per question, তাহলে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 3 পয়সা তিনি নিতেন। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং কখনোই তিনি তার মুখ খুলতেন না। কতক্ষণ তিনি তার মুখ খুলতেন না? টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes. দিস ইজ দ্য সিক্রেট। কোনো জ্যোতিষীর কাছে যদি যাও, তিনি হট করে তোমার মুখ দেখে ভর করে সব বলে দেবেন, এরকম কখনোই হয় না। তিনি তোমার সাথে কথা বলবেন, অনেকে তো প্রায় 1 ঘন্টা ধরে কথা বলবেন তোমার সাথে, তারপরে তোমার জীবনের সমস্যাগুলো জানবেন, কোথা থেকে কি হচ্ছে সেগুলো সব বুঝবেন, তারপর তার রেমেডিস দেবেন, তার যে সলিউশন সেটা তোমার কাছে তুলে ধরবেন তিনি। তো এইখানে ইনি কতক্ষণ কথা শুনতেন? আগে চুপচাপ 10 মিনিট যে হাত দেখাতে আসবে তার কথা তিনি শুনতেন, তার গল্প শুনতেন, যে কি হয়েছে জীবনে সমস্যা সেটা শুনতেন, তারপর তার ব্যাখ্যায় যেতেন তিনি। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস। এই 10 মিনিটের কথোপকথন তার কাছে এমন মেটেরিয়াল চলে আসতো যে তিনি এরপর প্রায় 1 ডজন, মানে প্রায় 12টা প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিতে পারতেন। এরপরে যে আপকামিং কোয়েশ্চেন্স যেগুলো আছে, যে লোকটা তার জীবন কাহিনী বলছে, এই হয়েছে জানেন তো, খুব কষ্টের মধ্যে আছি, এই সমস্যায় পড়েছি, এই বিড়ম্বনা চলছে আমার জীবনে, তারপর এগুলো 10 মিনিট ধরে শুনে এবার যে প্রশ্নটা করবেন, তাহলে এটা থেকে বাঁচার জন্য আমি কি করব, এই যে উত্তরটা দেবেন, তার জন্য তো তাকে জানতে হবে লোকটার হিস্ট্রিটা। তো সেইটা এই 10 মিনিট ধরে তিনি কালেক্ট করতেন খুব চতুরভাবে সেই লোকটার কাছ থেকে, যিনি হাত দেখাতে এসেছেন। এবং এই 10 মিনিটের কথোপকথনের ফলে প্রায় 12টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো রসদ তার কাছে জমা হয়ে যেত, এবং অ্যাডভাইস যেগুলো তিনি দেবেন সেগুলো তার কাছে রেডি হয়ে থাকতো। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং আপন হিজ পাম, যখন তিনি লোকটাকে, তার সামনে যিনি হাত দেখাতে এসেছেন, তার পাম মানে কি হাতের তালুর দিকে ভালো করে খুঁটিয়ে দেখে তিনি গেজ করতেন, তাকে লক্ষ্য করে এবার তিনি বলতেন, কি বলতেন? ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফোর্টস। অনেক দিক থেকেই আমি দেখছি আপনি যতটা এফোর্ট দিচ্ছেন, যতটা চেষ্টা করছেন, তার সঠিক রেজাল্ট পাচ্ছেন না। আরে ভাই, এটা তো একটা বিশাল ম্যাজিক্যাল লাইন। আমি যদি তোমাকে বলি, আমি বুঝতে পারছি তুমি প্রচুর উন্নতি করতে চাও জীবনে, কিন্তু উন্নতি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ তুমি। আরে এটা তো যে কোনো কারোর পক্ষেই সঠিক না এই কথাটা। তুমি ভাববে আরে সত্যিই তো দাদা কী করে বলে দিল। আরে এটা একটা কমন লাইন, দিস ইজ ট্রু, দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, দিস ইজ ট্রু ফর এভরিওয়ান। এই লাইনগুলোই দেখো উনিও বলতেন। কি বলতেন? যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ইন মেনি ওয়েজ, অনেক ক্ষেত্রে ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইউর এফোর্টস। আপনি যতটা চেষ্টা করছেন তার সঠিক রেজাল্ট পাচ্ছেন না। 9 out of 10 ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম। এই কথাটা যাই বলতেন, 10 জন লোক তার মধ্যে 9 জন তার সাথে রাজি হয়ে যেত, হ্যাঁ ঠিক বলেছেন, আমি প্রচুর চেষ্টা করছি, কিন্তু তার মতো এত খাটছি, কিন্তু তার ফল আমি ঠিকঠাক পাচ্ছি না। দেখো এরপরে নেক্সট তিনি কি বলতেন? অর হি কোয়েশ্চেন্স, অথবা তিনি প্রশ্ন করতেন। কে প্রশ্ন করতেন? সেই জ্যোতিষী যিনি হাত দেখাতে এসেছেন তাকে জিজ্ঞাসা করছেন।
ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি? আপনার বাড়িতে কি কোনো মহিলা আছেন? মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, হয়তো দূরের কোনো আত্মীয় হতে পারেন তিনি। হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যিনি আপনার প্রতি ঠিক সদয় নন, আপনাকে ঠিক দেখতে পারেন না ভালো করে। আরে ভাই, আমাদের সবার জীবনে বাড়িতে না থাকলেও দূরের কোনো আত্মীয় আছেনই, এমন কোনো মহিলা আছেনই যিনি আমাদের প্রতি সদয় নন, আমাদেরকে ঠিক দেখতে পারেন না। এরকম আমরা বলি না, আরে ও খুব জ্বলা আমার ওপর। এইটাতেও সবাই রাজি হয়ে যাবে। তোমাকেও যদি বলি, হ্যাঁ তোমার ফ্যামিলিতেও এমন কেউ আছে, দূরের কোনো আত্মীয় হলেও আছে হয়তো, যে তোমার প্রতি ঠিক, তোমাকে ঠিক ভালোবাসে না, তোমাকে ঠিক দেখলে যেন জ্বলে যায়, তুমিও বলবে আরে হ্যাঁ ঠিক। তো এই রকমভাবে তিনি উত্তর দিতেন, যেটা 10 জনের মধ্যে 9 জনই এটা শুনে ভাবতো হ্যাঁ ঠিকই তো। দেখো ছোটোবেলায় আমরা যখন মেলায় যেতাম, এখন আর দেখতে পাই না ব্যাপারটা, তখন দেখতাম রোবট দাঁড় করানো থাকতো, দুটো বেশ কেমন বলবো, এরকম বড় বড় রোবট দাঁড় করানো থাকতো, বেশ সবসময় বিভিন্ন রকম আলো জ্বলতো রোবটগুলোর মধ্যে, এবং ওইখান থেকে ইয়ারফোন বেরিয়ে রাখা থাকতো। আমরা যেতাম, হয়তো 10 টাকা করে দিতে হতো, দিতাম, এবং দিলে বলতেন যে এই রোবট ভবিষ্যৎবাণী করে দেবে, তোমার জীবন সম্পর্কে বলে দেবে, তুমি কেমন ছেলে বা তুমি কেমন মেয়ে, এইগুলো সব বলে দেবে রোবট। আমরা হেডফোন লাগিয়ে শুনতাম, ঠিক এই ধরনের কথা বলা হতো যে হ্যাঁ আপনি খুব ভালো, কিন্তু আপনার জীবনে কিছু কিছু ব্যাপার ঘটছে যেগুলো আপনার প্রাপ্য নয়, এরকম ঘটা উচিত নয়। আমি তো আরে বাপরে, এটা তো ঠিক কথা। আপনি জীবনে উন্নতি করতে চাইছেন, কিন্তু আপনার জীবনে উন্নতিটা আটকে যাচ্ছে। সবাই শুনে ভাববে আরে বাবা এ কী করে জানলো। তারপরে এরকম বলতো যে আপনার বন্ধুরাই আপনার চূড়ান্ত ক্ষতি করে দিচ্ছে, আর আপনি বুঝতেও পারছেন না, আপনি বন্ধুদের সাহায্য করেই যাচ্ছেন। ঠিক এই রকম ব্যাপারই ঘটছে এখানে, দেখো। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা তিনি একটা ক্যারেক্টার, কোনো চরিত্রকে ব্যাখ্যা করতেন। দেখো, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, বেশিরভাগ আপনার সব সমস্যায় আসছে কিসের জন্য? আপনার এই প্রকৃতির জন্য, আপনার যেমন স্বভাব তার জন্য আসছে। কেন? হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, বলছে শনি যেখানে আছে সেখানে আপনি থাকেন কি করে, বলছে এরকম আর কি। শনি তো আছে, শনির সাথে আপনি কি করে আছেন? সবটাই হচ্ছে আপনার নিজের নেচারের জন্য। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, বলছে আপনার ইম্পেচুয়াস নেচারটা মানে আপনার স্বভাবটা খুব আবেগপ্রবণ, আর তারই সাথে অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, অথচ বাইরে থেকে আপনাকে দেখে মনে হয় আপনি খুব রাফ, মানে খুব রুক্ষ। এটাও তো সবার জন্য সঠিক, মানে ব্যাপারটা কি? তোমাকে যদি বলি আরে সাবাস, তোমার মনটা কিন্তু খুব নরম, বাইরে থেকে যতই খুব গাট্টা গোট্টা মনে হয় না কেন, তোমার মনটা কিন্তু খুব নরম। বাইরে থেকে যতই তোমাকে শক্ত বলে মনে হোক না কেন, তোমার মনটা খুব সহজ সরল নরম, তুমিও গলে যাবে। তুমি ভাবে আরে সাবাস, এ তো ঠিকই বলেছে, হ্যাঁ আমি বাইরে একটু স্মার্ট দেখাতে চাই, কিন্তু মনের দিক থেকে সত্যি আমি খুব নরম। এটাই তিনি বলছেন। দিস এন্ডিওর্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এইটা তাকে প্রিয় করে তুলতো। কাকে প্রিয় করে তুলতো? এই জ্যোতিষীকে প্রিয় করে তুলতো, যারা হাত দেখাতে আসছো তাদের কাছে। ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, কারণ আমরা সবাই প্রায় এটা ভাবতে ভালোবাসি যে আমাদের বাহ্যিক দিকটা একটু ভীতিপ্রদ, আমাদের দেখে সবার একটু সম্ভ্রম জাগে যে রে ওকে ঘাঁটাস না, এইটা আমরা একটু ভাবতে ভালোবাসি, যে সবাই আমাদের একটু সমীহ করে চলবে, হ্যাঁ এইটা। আর সেই জন্য এই কথাটা বলে তিনি মন জয় করে নিতেন সবার। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। আচ্ছা, এত দূর পর্যন্ত যদি তুমি শুনে থাকো, এখন অনেকটা পথ চলা বাকি, অনেকটা স্টোরি বাকি। তার আগে একটা ভালো খবর তোমাদের দিয়ে দিই, এইখান থেকে যে কিছু প্রশ্ন আসতে পারে সেই নিয়ে একটা ভিডিও বানানো আছে। আদারওয়াইজ সমস্ত লাইন থেকেই অনেক রকম প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসে, সেইগুলো নিয়ে একটা বাঞ্চ অফ কোয়েশ্চেন্স, একটা পিডিএফ তৈরি করা আছে। সেই পিডিএফটা একটা খুব নেগলিজেবল একটা প্রাইস দিয়ে তুমি কিনে নিতে পারো। সেই পিডিএফের লিঙ্ক তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে, যাও দেখো। আর তার সাথে মক টেস্টও দেওয়া আছে, 5টা মতো মক টেস্ট পেয়ে যাবে তুমি। আমি চেষ্টা করছি আরও বেশি নিয়ে আসার, তো সেইগুলো তুমি ওই নেগলিজেবল অ্যামাউন্ট তুমি পে করে সেটা কিনে নিতে পারবে। এটা স্পেশাল নোটস আমি ইন্ট্রোডিউস করেছি এই টেক্সটের সাথেই। দেখো ভিডিও ডেসক্রিপশানটা চেক করো, সেখানে তুমি সমস্ত কিছু ডিটেলস এই বিষয়ে পেয়ে যাবে। চলো এবার নেক্সট লাইনে চলে যাই। এবার একদিনের ঘটনা সম্পর্কে আমরা জানবো। যখন সন্ধ্যা হয়ে গেছে, মানে রাতই হয়ে গেছে বলা যায়, সব দোকান এবার বন্ধ করছে, সেই অ্যাস্ট্রোলজারও বুঝছে এবার আমার ওঠার পালা। সেই সময় একটা ব্যাপার ঘটবে, যেটা যত প্রশ্ন ছিল আমাদের তার জীবন সম্পর্কে, তিনি আগে কী ছিলেন, কী ব্যাপার ঘটেছে, সেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ঘটনার ফলেই। দেখো, দ্য নাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। নাট ভেন্ডার মানে সেই বাদাম বিক্রেতা, সেই ফ্রাইড গ্রাউন্ডনাট সেলার ছিলেন না,
তিনি কি করলেন, এবার তার মশাল নিভিয়ে দিলেন, মানে রাত হয়ে গেছে বুঝতে পারছি, তিনি তার পাত্তারি গোটাচ্ছেন এবার সব ব্যবসার জিনিসপত্র গুটিয়ে, অ্যান্ড রোজ টু গো হোম, বাড়ি যাওয়ার জন্য উঠে পড়েছেন। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা ওই অ্যাস্ট্রোলজারের কাছে একটা সিগনাল যে এবার আমাকেও গোটাতে হবে। বান্ডেল আপ মানে গুটিয়ে নেওয়া, সব কিছু জিনিসপত্র যা ছড়িয়েছিল, তার প্রফেশনাল ইকুইপমেন্ট যা কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল সেগুলো এবার গুটিয়ে নিতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। দেখো, ওই মশালটা গুটিয়ে নিচ্ছে মানে কি, তার তো নিজস্ব কোনো আলো নেই অ্যাস্ট্রোলজারের, ওই মশালের আলো এদিক ওদিক থেকে যা আলো ছিটকে আসতো সেইগুলোতেই তার ব্যবসা চলতো। তো বলছে যেহেতু ইট লেফট হিম ইন ডার্কনেস, এটা তাকে প্রায় অন্ধকারের মধ্যেই ঠেলে দিত। কোনটা? ওই মশাল নিভিয়ে যখন গ্রাউন্ডনাট সেলের উঠে বসতেন, বাড়ি যাওয়ার জন্য তৈরি হতেন। এক্সেপ্ট ফর এ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট, শুধুমাত্র একটা ফালা একটা লাইট এসে তার সামনে পড়তো। কী লাইট? একটা গ্রিন লাইট, কোথাও কোনো দোকান দূরে হয়তো খোলা ছিল, সেখান থেকে একটা সবুজ আলোর ফালি তার সামনে এসে পড়তো, ওইটুকুই তার সহায় ছিল। হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার, যেটা অনেক দূর থেকে কোথা থেকে হয়তো ছড়িয়ে ছিটিয়ে এসে পড়েছিল তার সামনে। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং তার সামনের যে গ্রাউন্ড আছে, যে মাটিটা আছে, সেটা স্পর্শ করেছিল। মানে সব আলো নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে, শুধু একটা সবুজ আলোর ফালি তার সামনে এসে পড়েছে। এই আলোর ফালিটাই অল্প যেটুকু নিভু আলো সেটা থেকে পাচ্ছে, সেইটা দিয়েই সে তার এবার জিনিসপত্র গোছাবে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। হি পিকড আপ হিজ কোরি সেলস অ্যান্ড প্যারাফার্নেলিয়া, সে তার কড়ি মানে কি যে বলেছিলাম তোমাদের, সেই কড়ি সেলগুলোকে গুছিয়ে নিয়েছে। অ্যান্ড প্যারাফার্নেলিয়া মানে এবং অন্যান্য যা সমস্ত সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে সব তুলে নিয়েছেন। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেইগুলোকে তার ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলেছেন। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন সেই সবুজ আলোর ফালিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল বা ঢাকা পড়ে গেল বলতে পারো। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তিনি মাথা তুললেন যে কী ব্যাপার, আলোটা ঢাকা পড়লো মানে কি সামনে কেউ এসে দাঁড়িয়েছে, এইটা ভেবে তিনি মাথা তুলে বসেছিলেন, তো মাথা তুলে সব বসে বসে জিনিসপত্র গুছোচ্ছিলেন, যাই ওটা হয়েছে তিনি মাথা তুলে দেখছেন এরকমভাবে। অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এবং দেখলেন মানে অবাক হয়ে গিয়ে যে একটা লোক দাঁড়িয়ে আছে আমার সামনে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, এবার তিনি তো অ্যাকচুয়ালি ব্যবসায়ী মানুষ, বিজনেসম্যান, তিনি অনুভব করলেন যে আরে এ পসিবল ক্লায়েন্ট হতে পারে, মানে সম্ভাব্য একজন হয়তো খরিদ্দার এসেছেন, তিনি হয়তো হাত দেখাতে এসেছেন, যা 2 পয়সা ইনকাম হয় সেটাতেই আমার সংসার চলবে, এই ভেবে তিনি ওকে বলছেন, ইউ লুক সো কেয়ারওয়ার্ন, আহা আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, বসুন কিছুক্ষণ আমার সাথে বসুন এবং কথা বলুন, এটা আপনার ভালো হবে, এটা আপনার ভালো করবে, মানে বসুন একটু কথা বলুন না, দেখুন আপনি ভালো ফিল করবেন, ভালো অনুভব করবেন এটা, বা ভালো হবে আপনার এটা করলে, এটা বলছে যাতে একটু বসাতে পারে, কথাবার্তা বলতে লাগলেই তার সেই পুরনো স্ট্র্যাটেজি দিয়ে এবার তাকে তার কাস্টমার বানিয়ে নেবে, এরকম আর কি প্ল্যান। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, গ্রাম্বলড মানে কি বলতো, বিড়বিড় করা, অন্যজন কি বলছে বুঝতে পারলো না, ভেগ মানে অস্পষ্ট, অন্যজন কি করলো, কিছু একটু বিড়বিড় করে অস্পষ্ট কিছু বলল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, কি করলেন, এই যে আমন্ত্রণ জানানোটা এটা একটু জোর দিলেন, কে, ওই অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ জানছে, এবার একটু জোর দিলেই হয়তো বসে পড়বে, কি বিড়বিড় করে বললো শুনতে পায়নি, এবার একটু জোর দিই। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, আর যার ফলে যা একটু জোর দিয়েছে, আরে বসুন না কিচ্ছু হবে না, অন্যজন কী করছেন, তার হাতের পাম মানে কি তালুটা, থ্রাস্ট মানে একদম ঠেসে ধরেছে, কোথায়, ওই যে আমাদের অ্যাস্ট্রোলজার যিনি আছেন তার একদম নাকের কাছে, সেইং, এবং বলছেন এটা, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একজন জ্যোতিষ বলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড অ্যান্ড সেইড, এই জ্যোতিষটা এবার একটু চ্যালেঞ্জ ফিল করলো, ও বলছে এই তুই জ্যোতিষ, এরকম যদি কেউ বলে, কেউ যদি তোমাকে বলে তুই কি জানিস ইংরেজির, বলবো দুটো মানে ধরবো, তুই বলতে পারবি, তুমি একটু চ্যালেঞ্জ ফিল করবে না, আরে আমাকে এরকম অবজ্ঞা করছে, সেরকম ব্যাপারটা হয়েছে এর সাথে। অ্যান্ড টিল্টিং দ্য আদার্স পাম, অন্যের পামটাকে মানে তালুটাকে ধরে এরমভাবে একটু উল্টে পাল্টে আলোতে একটু দেখার চেষ্টা করে, টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট, ওই যে সবুজ আলোর ফালি যেটা পড়েছিল তার মধ্যে একটু এরম করে ধরছেন, উল্টে পাল্টে দেখছেন, অফ লাইট, ওই লাইটের যে আলোটা ছিল সেই দিকে। ইয়োর্স ইজ এ নেচার, বলছে সেই আলাদা, সেই পুরনো স্ক্রিপ্ট, যে হ্যাঁ আপনার প্রকৃতিটা
এরকম বলে একটু আপনার স্বভাবটা এরকম বলতে শুরু করেছে। দেখো কি হয়, ও স্টপ দ্যাট, হ্যাঁ রে হ্যাঁ ওসব থামা। ওই লোকটা যেন চালাক খুব, বুঝতে পারছি লোকটা খুব ধুরন্ধর। হ্যাঁ, লোকটা বুঝতে পেরে গেছে, আরে ওইসব থামাতো আজে বাজে বকা। দ্য আদার সেইড, টেল মি সামথিং ওর্থ হোয়াইল, কিছু একটু কাজের কিছু বল, একটু গুরুত্বপূর্ণ কিছু বলো যেটা আমার কাজে দেবে। ওইসব ফালতু কথা আমাকে ছাড়ো, যে তোমার স্বভাব নরম, তুমি বাইরের দিক থেকে উগ্র, এইসব ছাড়ো, আমাকে বলতে বন্ধ করো। এইটা যাই বলেছে, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের যে বন্ধু, আমাদের যে অ্যাস্ট্রোলজার বন্ধু, তার একটু যেন গর্বে আঘাত লেগেছে। আরে আমাকে এরকম বলছে যে কাজের কথা কিছু বলো। তখন সে কি বলছে, তখন এবার সে তার কাজের কথায় আসছে। বলছে আই চার্জ অনলি 3 পয়সা পার কোয়েশ্চেন, বলছে আমি শুধুমাত্র 3 পয়সা চার্জ করি, 3 পয়সা নিই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। কাকে বলছে, সেই লোকটাকে বলছে যে এসে একদম তার তালুটাও নাকে ঠেসে ধরেছে, সেই লোকটাকে বলছে। অ্যান্ড হোয়াট ইউ ডু অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং আপনি যে উত্তরটা পাবেন সেটা এই যে টাকাটা দিচ্ছেন তার জন্য একদম যথেষ্ট, মানে খুব ভালো উত্তর পাবেন, এই টাকাটা জাস্টিফাই করে আমার যে উত্তরগুলো দেবো তার। অ্যাট দিস দ্য আদার উইথড্রু হিজ আর্ম, এইটা শুনে যাই বলেছে টাকা দাও, তখন সে কি হচ্ছে, অন্য যে লোকটা তার হাতটাকে এরমভাবে তুলে নিল। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, সে কী করলো, 1 আনা বার করেছে, দিয়ে ছুড়ে দিয়েছে, ফ্লাং ইট, ছুড়ে দিল কার দিকে, সেই অ্যাস্ট্রোলজারের দিকে। সেইং, বলছে আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, বলছে আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে যেগুলো আমি জিজ্ঞাসা করব। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, বলছে আমি যদি প্রুভ করতে পারি, আমি যদি প্রমাণ করতে পারি তুমি ধান্দাবাজি করছো, তাহলে ওই আনাটাকে আমাকে সুদ সহ ফেরত দিতে হবে। কে বলছে এটা, সেই লোকটা বলছে যে হাত দেখাতে এসেছে। দেখো এ তো চালাক লোক, বুঝতেই পারছি। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। এবার এই জ্যোতিষীও তো কম চালাক নয়, অনেক মানুষ চড়িয়ে তার সংসার চলে। আমি ওই ওয়ার্ডটা ইউজ করলাম, এক্স্যাক্টলি তাই হয়, আমরা প্রথম থেকেই বুঝতে পারছি ইনি অ্যাকচুয়ালি একজন ভণ্ড মানুষ। তো ইনি বলছেন ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, যদি আমার উত্তর ঠিকঠাক পান, আমার উত্তরে যদি আপনি সন্তুষ্ট হন, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি 5 টাকা দেবে আমায়? এ বলছে, কে বলছে, জ্যোতিষ বলছে। বলছে নো, না না না, ওই লোকটা বলছে না আমি দিতে পারবো না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে কি 8 আনা দেবে? অল রাইট প্রোভাইড ইউ গিভ মি টোয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, বলছে ঠিক আছে, কিন্তু যদি তুমি ভুল বলো কিছু আমার সম্পর্কে, তার দ্বিগুণ আমাকে ফেরত দিতে হবে। সেই দ্য স্ট্রেঞ্জার, কে বললো, সেই অপরিচিত লোকটি বললো। স্ট্রেঞ্জার মানে অপরিচিত লোক, তোমরা ছোটো থেকে শুনে আসছো ডোন্ট টেক চকলেটস ফ্রম স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জারদের বা অপরিচিত লোকদের হাত থেকে চকলেট নেবে না। তো সেইটাই, সেই ওয়ার্ডটাই এখানে আমরা পাচ্ছি। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, আরও কিছু তর্ক বিতর্কের পর দিস প্যাক্ট, এই চুক্তিটি ওয়াজ অ্যাকসেপ্টেড, গৃহীত হয়েছিল। কোন চুক্তিটি? ওই যেটা আমরা পড়লাম এক্ষুনি সেইটা। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চিরুট। অ্যাস্ট্রোলজার কী করছে, ভয় তো পেয়েছে মনে মনে, সর্বনাশ এই লোকটা না মেরেই দেয় আমাকে যদি কিছু ভুল বলি। কী করছে, হেভেনের দিকে, স্বর্গের দিকে তাকিয়ে একটু প্রেয়ার করে নিল, প্রার্থনা করে নিল। যখন কি করছে, অন্য লোকটা যে হাত দেখাতে এসেছে সে একটা চুরুট ধরালো, চুরুট তো তোমরা জানো, সেইটা ধরিয়েছে। আর যেই মাত্র চুরুট ধরিয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিম্পস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। অ্যাস্ট্রোলজার কী করেছে, ওর মুখটা একটু দেখে নিয়েছে। কোথায়? দেশলাই জ্বালিয়ে চুরুটটা ঝরিয়েছে, তো সেই দেশলাইয়ের আলোতে, ম্যাচ লাইটে কী করেছে, ওর মুখের এক ঝলক দেখে নিয়েছে, মুখটাকে একটু ভালো করে দেখে নিয়েছে। ওইটুকু যেটুকু লাইট পেয়েছে সেই লাইটের মধ্যে, অ্যাকচুয়ালি তিনি তো প্রচুর এক্সপার্ট লোক, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে তার, মুখটা ভালো করে দেখে নিচ্ছেন। খুব ইম্পর্টেন্ট জায়গাটা কিন্তু, ভালো করে বুঝে নাও। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড। একটু বিরতি, পজ মানে কি বিরতি, তোমরা ইউটিউবে দেখো পজ বাটন থাকে, প্লে বাটন থাকে। পজ মানে কি একটু থামা, বিরতি, একটু বিরতি হয়েছিল, কারণ পাশের রাস্তা থেকে একটা গাড়ি হর্ন বাজাচ্ছিল, একটা হর্ন বাজিয়েছিল। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, জুটকা ড্রাইভার ছিল না, ওই ঘোড়ায় টানা গাড়ি, তারা ওই ঘোড়াগুলোকে অভিশাপ দিচ্ছে, ঘোড়াগুলোকে গালাগাল দিচ্ছে, আরে জোর চল এইসব বলছে। অ্যান্ড দ্য বাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এবং লোকজনের যে কলকোলাহল সেইটা যেন ওই সেমি ডার্কনেস, পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি তখনও ওই এলাকাটা, ওই পার্কটা, যে আধো আলো যে একটা পরিস্থিতি হয়ে আছে, আধো আলো আধো অন্ধকার, সেই জায়গাটাকে যেন বিরক্ত করছিল কি, ওই আশেপাশের লোকজনের একটু কথোপকথনগুলো।
দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চিরুট। অন্য লোকটা এবার বসে পড়েছে, তখনও সেই চিরুট টেনে যাচ্ছে, চুরুটটা ধরে মানে স্মোক করছেন তিনি। পাফিং আউট, ধোঁয়া ছাড়ছেন। স্যাট দেয়ার রুথলেসলি, তখনও নির্মমভাবে সেখানে বসে আছেন, মানে একদম যেন তাকে যদি না বলা হয় এখন বড় কিছু খারাপ কিছু করে ফেলবেন তিনি, এরকমভাবে তিনি সেখানে বসে রয়েছেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। তো কমফোর্টেবল তোমরা তো জানো, আরামদায়ক। আনকমফোর্টেবল মানে তার টোটালি অপোজিটটাকে বলা হয় আনকমফোর্টেবল। তো এই পরিস্থিতিতে অ্যাস্ট্রোলজারের প্রচণ্ড রকমের অস্বস্তি হতে লাগলো। জ্যোতিষী ভালো রকমের অস্বস্তি ফিল করতে লাগলেন, তার আর ভালো লাগছে না, লোকটাকে দেখে তার ভয়ও হচ্ছে কাইন্ড অফ। হেয়ার টেক ইউর আনা ব্যাক, এই নিন আপনার আনাটা, এক আনা যেটা দিয়েছিলেন সেটা ফেরত নিয়ে নিন। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, এইরকম চ্যালেঞ্জের সাথে আমি অভ্যস্ত নই। এটা কে বলছেন? সেই অ্যাস্ট্রোলজার বলছেন, সেই জ্যোতিষী বলছেন। ইট ইজ লেট ফর মি টুডে, অনেক দেরি হয়ে গেছে আজকে। মানে আমরা দেখেছি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, একটা শুধুমাত্র গ্রিন স্যাপ্ট অফ লাইট তার সামনে পড়েছিল, তার আলোয় কথোপকথন চলছিল সেই স্ট্রেঞ্জারের সাথে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, এবার সে ওঠার জন্য প্রিপারেশন করতে শুরু করলো, মানে প্রস্তুতি নিতে শুরু করলো। দ্য আদার হেল হিজ রিস্ট অ্যান্ড সেড, কিন্তু অপর যে ব্যক্তিটা যে হাত দেখাতে এসেছে সে কিন্তু ছাড়বার পাত্র নয়। সে কি করছে, সঙ্গে সঙ্গে তার কবজিটাকে ধরেছে এবং বলছেন, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, এখন তো তুমি বাবা বেরোতে পারবে না। মানে এখন তিনি বলছেন, বাবু তুমি এখন আর এইটা থেকে বেরোতে পারবে না। কেন? ইউ ড্র্যাগ মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, তুমি তোমাকে টেনে এনেছো, আমি তো পাশ দিয়ে ঠিক চলেই যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, গ্রিপ মানে কি? বন্ধন। এই যে মুষ্টি এরকমভাবে ধরে আছে শক্ত করে, এই বন্ধনের মধ্যে অ্যাস্ট্রোলজার মানে আমাদের জ্যোতিষী তিনি কি করলেন, একদম সিভার করে উঠলেন, মানে কেঁপে উঠলেন ভয়েতে। অ্যান্ড হিজ ভয়েস সুক অ্যান্ড বিকাম পেইন্ট, এবং তার গলার স্বর কাঁপতে লাগলো, সুক করলো মানে কেঁপে উঠেছিল, এবং বিকেম ফেইন্ট, এবং খুব মৃদু হয়ে উঠেছিল। লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো, আজকে আমাকে ছেড়ে দিন, আমি আগামীকাল, টুমরো, টুমরো মানে আগামীকাল। আর গতকাল ইংরেজিটা কী বলো তো? গতকাল ইংরেজি তোমার যেটা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি প্রত্যেকের কমেন্ট দেখবো বলে মুখিয়ে থাকি একদম সব সময়। দেখো, লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, কিন্তু অন্যজন ছাড়ছেনই না, সেই আবার হাতের তালুটাকে তার মুখের কাছে একদম চেপে ধরছেন এবং বলছেন, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ যেটা নিয়েছো বাবা তুমি, সেটা তো চ্যালেঞ্জ, আর ওটাকে এড়িয়ে যাওয়া যাবে না। গো অন, চলো বলো এবার আমাকে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, এবার অ্যাস্ট্রোলজারের গলা শুকিয়ে গেছে। থ্রোট মানে কি? গলা, সেটা এবার ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। তিনি বলছেন, তিনি আবার শুরু করলেন ওই অবস্থাতেই, দেয়ার ইজ এ ওম্যান, একজন মহিলা ছিলেন। সেই আগের সেই স্ক্রিপ্ট, সেই একই স্ক্রিপ্টে অ্যাস্ট্রোলজার তার খেলা খেলতে চেয়েছেন। দেখা যাক কী বলে। স্টপ, সে দাদার অন্যজন বলছে, সেই স্ট্রেঞ্জার, সেই স্ট্রেঞ্জ ম্যান বলছেন, আরে থামো থামো, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, ওই সব কিছু আমি শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি এখন খুঁজছি, এই যে অনুসন্ধান করছি আমি, সেটাতে কি আমি সফল হব না হব না, সেইটা তুমি আমাকে একটু জানাও। তার মানে আমরা বুঝতে পারছি এই যে স্ট্রেঞ্জ ম্যান, এনার একটা কিছু উদ্দেশ্য রয়েছে, ইনি একটা উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছেন। সেই উদ্দেশ্যটা কি? কাউকে খোঁজা, কোনো একটা জিনিস বা কোনো এক ব্যক্তিকে তিনি খুঁজছেন, এখনও পর্যন্ত সেইটা আমরা জানতে পারছি। এবং তিনি জিজ্ঞাসা করছেন সেই অ্যাস্ট্রোলজারকে যে তুমি আগে বলো আমি সেই লোকটাকে বা সেই জিনিসটাকে খুঁজে পাবো না পাবো না। আনসার দিস অ্যান্ড গো, শুধুমাত্র এইটুকুর উত্তর দাও আর তুমি চলে যাও, আর কোনো চাপ নেই। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, তাছাড়া কিন্তু আমি তোমাকে যেতে দেবো না যতক্ষণ না তুমি তোমার সব কয়েন, যা তো কয়েন তোমার পকেটে আছে সেগুলো সব আমাকে বার করে না দিচ্ছ। মানে বুঝতে পারছো এবার কেমন ধান্দা পেতেছে, যে তুমি আমাকে বলো, যদি এটা বলতে পারো তো খুব ভালো, আদারওয়াইজ তোমাকে আমি ছাড়বো না। তোমার কাছে যা টাকা পয়সা আছে সব আমাকে বার করে দেবে, যা কয়েন আছে সব বার করে দেবে, তারপরে তোমাকে আমি ছাড়বো। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। এই পরিস্থিতিতে অ্যাস্ট্রোলজার আর কি করবেন? তিনি কি করলেন দেখো নেক্সট। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, এই অবস্থায় অ্যাস্ট্রোলজার মানে আমাদের জ্যোতিষী বাবাজি তিনি কি করলেন? মাটার্ড মানে বিড়বিড় করে বললেন, এ ফিউ ইনক্যান্টেশন, দু একটা মন্ত্র কিছু উচ্চারণ করলেন বিড়বিড় করে, অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিলেন। কি উত্তর দিলেন? অল রাইট, ঠিক আছে তাই হোক, আই উইল স্পিক, আমি কথা বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে
ইজ কনভিনসিং, কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে যদি আমি যেটা বলি সেটা সন্তোষজনক হয়, সেটা যদি সত্যি হয়, সেটা যদি তোমার ঠিকঠাক বলে মনে হয়। দেখো ইনিও তো ব্যবসায়ী, পাকা ব্যবসায়ীর মতোই একদম কথা বলছেন। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে কিন্তু আমি আমার মুখই খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি করতে পারো তোমার যা ইচ্ছা। মানে বলছে যে ঠিক আছে, যখন তুমি এতই জোর জবরদস্তি করছো তখন আমি তো তোমাকে বলবো, কিন্তু তার পরিবর্তে আমাকে 1 টাকা দিতে হবে। 1 টাকা মানে কত আনা? 16 আনা, এটা মনে থাকে জানো। এটাও প্রশ্ন আসতে পারে যে কত টাকা চেয়েছিলেন, তার পরিবর্তে কত টাকা পেয়েছিলেন, সেটা আমরা শেষে দেখবো একদম। আর বলছে যদি তুমি আমাকে টাকা দিতে রাজি না হও, বা যদি তুমি 1 টাকা না দাও, তাহলে আমি কিচ্ছু বলবো না, তুমি যা খুশি করো, আমাকে মেরে দাও, খুন করে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না, এটাই আমার ফাইনাল ডিসিশন। এইটা কে বললেন? অ্যাস্ট্রোলজার বললেন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, অনেক হ্যাগলিং মানে দর কষাকষির পর বেশ ভালোই দর কষাকষি করলো দুজনা, এবং অপরজন রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, অ্যাস্ট্রোলজার বললেন, ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? তোমাকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল, আমি কি সত্যি বলছি? আমি কি ঠিক বলছি তো? সর্বনাশ। মানে অ্যাস্ট্রোলজার কাকে বলছে? সেই স্ট্রেঞ্জ ম্যানকে বলছে, তোমাকে মৃত্যুর জন্য ফেলে রাখা হয়েছিল, মানে এমন অবস্থায় ফেলে রাখা হয়েছিল যেখানে আর কোনো বাঁচার আশা নেই, মৃত্যুই একমাত্র তার শেষ সম্বল আর কি, মারাই যাবে। তো এইটা জিজ্ঞাসা করছে, আমি কি ঠিক বলছি? টেল মি মোর, আরে আরও বলো। কে বলছে এটা? সেই স্ট্রেঞ্জার। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, বলছি তোমার মধ্যে দিয়ে একটা ছুরি একসময় ভেদ করে গিয়েছিল, মানে তোমাকে একসময় ছুরি একটা ভুঁকিয়ে দেওয়া হয়েছিল, এইটা জিজ্ঞাসা করছে সেই দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললেন, বাবা আমরা একটু অবাকই হব এখানে, যে এতটা সেই অ্যাস্ট্রোলজার কী করে জানলেন যে ওর বুকে একবার ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, একবার তাকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল, এগুলো অ্যাস্ট্রোলজারের তো জানা সম্ভব না। সব কিছু একটু আমাদের এবার অবাক করতে শুরু করছে। গুড ফেলো, বলছে সাবাস, ঠিক বলেছো একদম। কে বলছেন? এটা সেই স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার এবার অবাক হয়ে গেছে, বাপরে এই জ্যোতিষের তো কাজ আছে, এ তো ভণ্ড লোক নয়, এ তো একদম ঠিক কথা বলছে। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, তিনি তার বুক খুললেন, চেস্ট মানে বুক, বুকের বোতামটা খুললেন এবং খুলে দেখাচ্ছেন, এই দেখো এইখানে কাটা দাগ রয়েছে না, স্কার মানে ওই আঘাতের চিহ্ন, যে কাটা চিহ্ন সেটা দেখাচ্ছে, ক্ষত চিহ্ন সেটাকে দেখাচ্ছে। হোয়াট এলস, বলছে আর কি বলো, তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, এই দেখো বুক খুলে দেখাচ্ছে, এই দেখো ক্ষত চিহ্ন, এখানে সেই ছুরি যাওয়ার দাগটা রয়েছে, ছুরি স্ট্যাব যে করেছিল, ছুরি ঢুকিয়ে দিয়েছিল তার বুকে, সেই দাগটা এখনও রয়েছে। এবং বলছে হোয়াট এলস, আর কি বলবে? অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং এখনও অ্যাস্ট্রোলজার কিন্তু থামছেন না, তিনি আবার বলে যাচ্ছেন, তারপর তোমাকে ঠেলে দেওয়া হয়েছিল, পুশ করা মানে ঠেলে দেওয়া, ইনটু এ ওয়েল নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছাকাছি, তারপর তোমাকে একটা কুয়োর মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল, ইন দ্য ফিল্ড মাঠেতে, মানে তোমার প্রথমে বুকে ছুরি গেঁথে দেওয়া হয়েছিল, তারপর কাছাকাছি মাঠের মধ্যে একটা কুয়োতে তোমাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মৃত্যুর জন্য ছেড়ে আসা হয়েছিল। যিনি করেছেন এই কাজটা, সেই স্ট্রেঞ্জ ম্যানের সাথে, তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে বুকে ভালো রকমভাবে একটা ছুরি গেঁথে দেওয়া হয়েছে, তারপর তাকে ওই ঠেলে দিয়েছে কুয়োর মধ্যে, মাঠের মধ্যে, নির্জন মাঠ, সেখানে একটা কুয়ো রয়েছে, সেই কুয়োতে ঠেলে ফেলে দিয়েছে নিচে। তিনি ভাবছেন আর একে কেউ বাঁচাতে পারবে না, তাই বলা হচ্ছে তাকে মৃত্যুর জন্য ফেলে আসা হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইনটু দ্য ওয়েল। এবার সেই স্ট্রেঞ্জ ম্যান বলছেন, হ্যাঁ আমি মারাই যেতাম, আমার মৃত্যুই কাম্য ছিল, মরেই যেতাম আমি, ইফ সাম পাসার বাই মানে কোনো এক ব্যক্তি যিনি আশেপাশ দিয়ে যাচ্ছিলেন, হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, যদি না পিপ করা মানে উঁকি দেওয়া, ওই কুয়োটাতে যদি কোনো পাশ দিয়ে যাওয়া লোক উঁকি না দিতেন, তাহলে আমি হয়তো মারাই যেতাম, আমার মৃত্যুই ঘটতো সেই দিন। এক্সক্লেম দ্য আদার, অন্যজন বিস্ময়ের সাথে বললেন। তিনি অবাক হয়ে যাচ্ছেন, আরে এই অ্যাস্ট্রোলজারের তো দারুণ কাজ, সব কিছু ঠিকঠাক বলে দিচ্ছে, কী হয়েছিল সেই রাতে সব কিছু নিখুঁতভাবে বর্ণনা করছে। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, উৎসাহে একদম সে পরিপূর্ণ হয়ে গেছে, উৎসাহে একদম সে ভর্তি হয়ে গেছে, অভিভূত হয়ে গেছে। ওভারওয়েলম মানে অভিভূত হয়ে যাওয়া, এত কিছু সত্যি বলে দিচ্ছে সেই জন্য। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, এবার জিজ্ঞাসা করছি ওকে আমি কখন পাবো। তার মানে বুঝতে পারছি সেই স্ট্রেঞ্জ ম্যান এতদিন প্রথমেই যেটা বললো যে আমি যার সন্ধানে বেরিয়েছি সেটা সফল হবে কি না, তার মানে সেই স্ট্রেঞ্জ ম্যান তার খুনিকে খোঁজার জন্য বেরিয়েছিল, যে তার বুকে ছুরি গেঁথে দিয়ে তাকে ফেলে দিয়েছিল মারা যাওয়ার জন্য। এতক্ষণে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। বলছে হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, ওকে আমি কখন পাবো। হি আস্কড ক্লিনচিং হিজ ফিস্ট, সে তার হাতের মুঠো শক্ত করে জিজ্ঞাসা করছে, ওকে আমি কখন পাবো, তুমি শুধু বলো এবার, এইটুকু আমি শুনতে চাই, তাহলেই আমার এই অনুসন্ধান শেষ হবে, তাহলেই আমার যাবতীয় জানার ইচ্ছাটা শেষ হবে। ক্লিঞ্চ করে মানে একবারে মুঠো করে আছে, ক্লিনচিং হিজ ফিস্ট, FIST ফিস্ট মানে মুষ্টি, মুঠো। এর উত্তরে
আমাদের অ্যাস্ট্রোলজার কি বলছেন দেখো, বলছে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, এ জগতে তো আর পাবে না, ইহ জগতে নয় পরজগতে আর কি, মানে তার মৃত্যু হয়েছে, এটা তিনি বলছেন। আনসার দ্য অ্যাস্ট্রোলজার উত্তর দিলেন, তো হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন, তিনি মারা গেছেন। ডাইড মানে মারা যাওয়া। আচ্ছা, তোমার জন্য একটা প্রশ্ন থাকলো, আরেকটা প্রশ্ন, ডাইড DIED, তার ফ্রেজাল ভার্ব কি হতে পারে? এক্স্যাক্ট ফ্রেজাল ভার্বটা বলো, দেখি কজন সঠিক উত্তর দিতে পারো। ডাইড DIED এর ফ্রেজাল ভার্ব কি? কমেন্ট করে জানিও, এবং তোমার উত্তর যদি সঠিক হয় আমি হার্ট দেবো এবং রিপ্লাই করবো তোমার কমেন্টের। চলো এবার এই লাইনটা দেখি, হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন, তিনি মারা গেছেন 4 মাস আগে অনেক দূরের একটা শহরে, দূরবর্তী একটা শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তার আর কিচ্ছু দেখতে পাবে না, মানে তাকে আর তুমি কখনো দেখতে পাবে না। এটা কে বলছেন? সেই অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী বলছেন। কাকে বলছেন? সেই স্ট্রেঞ্জ ম্যানকে বলছেন। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, গ্রোন করা মানে একটু গঙিয়ে আত্মনাদ করে ওঠা। অন্য লোকটা যাই শুনেছে যে ও মারা গেছে, এই জগতে আর নেই এবং তাকে কখনোই খুঁজে পাওয়া যাবে না, তার তো তীব্র আফসোস হচ্ছে। সে ভেবেছিল তাকে খুঁজে পেয়ে তার প্রতিশোধ নেবে, তাকে তার সাথে যে খারাপ কাজটা হয়েছিল তার প্রতিশোধ নেবে, কিন্তু এখন যাই শুনছে সে মারা গেছে, তখন সে আর্তনাদ করে উঠলো একদম হতাশায়। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, এদিকে অ্যাস্ট্রোলজার আবার কথা চালিয়ে যাচ্ছে। অ্যাস্ট্রোলজারের কিন্তু থামার লক্ষণ নেই। এইটা শুনে আমরা সত্যিই হতবাক হচ্ছি, আরে বাবা, অ্যাস্ট্রোলজার সত্যি এত কী করে জানলো? এত তো নিখুঁত কোনো মানুষ সম্পর্কে, তার জীবনের কোনো এক বিশেষ ঘটনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে বলে দেওয়া তো সম্ভব না, একটা টোটালি অসম্ভব ব্যাপার মনে হচ্ছে। তাহলে কি অ্যাস্ট্রোলজারের সত্যিই কোনো অসম্ভব শক্তি রয়েছে? ইনি কি সত্যিই সিদ্ধ পুরুষ? সেইটা এবার ক্লিয়ার হবে, দেখো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। এইখানেই টুইস্টটা, যেটা প্রথম থেকে আমি বলে আসছি যে গল্পের একটা টুইস্ট রয়েছে। দেখো এবার অ্যাস্ট্রোলজার তার নামটাই বলে দিচ্ছে সেই স্ট্রেঞ্জ ম্যানের, সেই স্ট্রেঞ্জারের। কি বলছে? গুরুনায়ক। খুব 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 ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার? গুরুনায়ক ইজ দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার। গুরু নায়ক, NAYAK। বলছে ইউ নো মাই নেম। স্ট্রেঞ্জার তো এবার হাঁ হয়ে গেছে, বলছে তুমি আমার নাম জানো? দ্য আদার সেড টেকেন অ্যাব্যাক, অন্যজন বললো, মানে সেই স্ট্রেঞ্জার বললো, সে তখন টেকেন অ্যাব্যাক, পিছু হচ্ছে, বাপরে এই লোকটা সত্যিই কাজ আছে, হ্যাঁ অবাক হয়ে গেছে। অ্যাজ আই নো অল আদার থিংস, শোনো আমি আরও অনেক কিছু জানি। গুরুনায়ক লিসন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, খুব মন দিয়ে শোনো। কেয়ারফুলি মানে যত্ন সহকারে, লিসন মানে শোনো, খুব যত্ন করে শোনো, খুব মন দিয়ে শোনো আমার যেটা বলার আছে। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে 2 দিন যদি তুমি যাত্রা করো উত্তর দিকে, তাহলে তোমার গ্রাম পাবে তুমি। বাপ রে বাপ, কত নিখুঁতভাবে বলে দিচ্ছে দেখো। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, পরের ট্রেনটাই ধরো, এই শহর থেকে যে তোমার গ্রামে যাবার পরের ট্রেন রয়েছে সেইটাকেই ধরো তুমি এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আমি আবার তোমার জীবনে একটা বড় বিপদ দেখতে পাচ্ছি যদি তুমি বাড়ি না গিয়ে এখানেই থাকো। এইটাই তিনি বলছেন। এটা কে বলছেন? এই অ্যাস্ট্রোলজার বলছেন। মানে অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জ ম্যানকে বলছেন তুমি আর এখানে থেকো না, এক্ষুনি বাড়ি চলে যাও। তোমার বাড়ি উত্তর দিকে, 2 দিনের যাত্রা এখান থেকে, তুমি এক্ষুনি ট্রেন ধরো, এরপরে যে ট্রেনটা রয়েছে সেটা ধরে তোমার গ্রামে চলে যাও। এটা বলছেন, না গেলে কিন্তু একটা বিপদ হবে তোমার। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, তিনি এবার এইটা বলে সেই জ্যোতিষী কী করলেন, সেই স্যাক্রেড অ্যাশ, সেই পবিত্র যে ছাই ভস্য তার কাছে ছিল, সেটা 1 পিঞ্চ মানে 1 চিমটি নিলেন এবং নিয়ে হেল্ড ইট আউট টু হিম, তার দিকে এরকম বাড়িয়ে ধরলেন। রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম, এইটা তোমার কপালে বুলিয়ে নাও, কপালে ঘষে নাও এবং যাও, বাড়ি যাও। মানে বলছে এটা তোমার কাছে আশীর্বাদ হয়ে থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না। নেভার ট্রাভেল সাউথ আউট এগেন, আর কখনো দক্ষিণ দিকে, সাউথ মানে দক্ষিণ, বলেছে গ্রামটা নর্থ সাইডে উত্তর দিকে, বলছে ওই উত্তর দিক ছেড়ে কখনো আর দক্ষিণ দিকে এই জায়গায় আসবে না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি তাহলে 100 বছর বাঁচবে তুমি যদি এই দক্ষিণ দিকে না আসো। তুমি তোমার গ্রামেই থাকো, 100 বছর বাঁচবে, তোমার 100 বছর আয়ু হবে, তুমি দীর্ঘায়ু হবে, তুমি 100 বর্ষ বেঁচে থাকবে তুমি। হোয়াই শুড আই লিভ হোম এগেন, বলছে কেন আমি আবার এই বাড়ি কেন ছেড়ে যাব? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্যজন চিন্তিতভাবে বলছে, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, আমি তো তাকে খুঁজতেই বেরিয়েছিলাম, যদি তাকে পেতাম তার কি করতাম, তাকে একদম চোক আউট হিজ লাইফ, তার দম মানে গলা টিপে দম বন্ধ করে তার জীবন বার করে দিতাম, মানে তাকে হত্যা করতাম, এই জন্যই তো আমি বেরিয়েছিলাম। হি সুক হি সেড রিগ্রেটফুলি, সে দুঃখের সাথে একদম প্রচণ্ড রিগ্রেট হচ্ছে, তার অনুশোচনা হচ্ছে যে সে হাতছাড়া হয়ে গেল, এইভাবে সে তার মাথা নাড়াচ্ছে। সুক হি সেড, তার মাথা নাড়াচ্ছিল যে উফ কি বাঁচলো, আমার হাতছাড়া হয়ে গেল সেই লোকটা যে আমার এত বড় ক্ষতি করে আমাকে হত্যা করতে চেয়েছিল, এটা বলছে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে নিস্তার পেয়ে গেল, আমার হাত থেকে পালিয়ে গেল। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ
হি ডিজার্ভড, বলছে আমি আশা করছি ওর যেমন মৃত্যু প্রাপ্য ছিল যেন তেমনভাবেই সে মরেছে। মানে এ কি বলছে, শেষ পর্যন্ত তার তো আর প্রতিশোধ নেওয়া হলো না, এবার বলছে ওর যেন মরণটাও খুব বাজেভাবে হয়, যেহেতু ও এত বাজে কাজ করেছিল সেই জন্য বলছে ওর মরণটা যেন খুব বাজেভাবে হয়েছে, এটা যেন হয়। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, এবার অ্যাস্ট্রোলজার তাকে বলছে হ্যাঁ তুমি যেটা বলছো ঠিক সেই বাজেভাবেই তার মৃত্যু হয়েছে। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, একটা লরির নিচে সে ক্রাশ হয়ে গিয়েছিল, সে চাপা পড়ে গিয়েছিল, CRUSHED মানে চাপা পড়ে গিয়েছিল। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এইটা শুনে অন্য লোকটা সন্তুষ্ট হলো যে হ্যাঁ ওই রকম একজন খুনি মানুষ সেও লরির নিচে চাপা পড়ে মারা গেছে, মানে খুব বাজে একটা মৃত্যু হয়েছে তার, এইটাতে সে খুব খুশি হয়েছে যে তারও একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ইটস নট ন্যাচারাল ডেথ, ইট ইজ ডেথ বাই অ্যাক্সিডেন্ট না, তো সেই কথাটাতে সে খুব খুশি হয়েছে, যাক তার মনটা একটু শান্তি পেয়েছে। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার picked up his articles and put them into his bag. The place was deserted, সেই জায়গাটা এবার নির্জন হয়ে গিয়েছিল যখন সেই অ্যাস্ট্রোলজার কী করলো, picked up his articles, তার জিনিসপত্র তুলে নিয়েছিল, and put them into his bag, এবং সেগুলোকে তার ব্যাগে ভরেছিল। মানে সব জিনিসপত্র তুলে যখন ব্যাগে ভরছে তখন দেখছে জায়গাটা আর কেউ নেই, একদম ডিজার্টেড হয়ে গেছে, একদম শূন্য, মানে জিনিস মানে কেউ নেই সেই জায়গাতে, একদম জনশূন্য হয়ে গেছে সেই জায়গাটা। দ্য গ্রিন স্যাপ্ট ওয়াজ অলসো গন, সেই সবুজ যে আলোর ফালিটা তার সামনে এসে পড়ছিল সেটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, সেই জায়গাটা এখন অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে এবং তারই সাথে সাইলেন্স হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট, সেই স্ট্রেঞ্জার, সেই অচেনা অপরিচিত লোক যে এসেছিল তার হাত দেখাতে, এবং সেও চলে গেছে কোথায়, রাত্রিবেলা, রাত্রের অন্ধকারে চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, কী করে গেছে, প্রথমে অ্যাস্ট্রোলজারকে এক মুঠো কয়েন বার করে তাকে দিয়ে গেছে। মনে রেখো 1 টাকা দেওয়ার কথা ছিল কিন্তু, মানে 16 আনা দেওয়ার কথা ছিল, কিন্তু এক মুঠো কয়েন দিয়ে চলে গেছে, এতটুকু পর্যন্ত আমরা এখনও জানতে পারছি। এবার এত দূর পরেও যদি তোমার মনে হয় যে তাহলে গল্পে টুইস্টটা কোথায় আছে, দেখো টুইস্টের এবার শুরু হচ্ছে। অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরবেন, তারপরে বাকি জিনিসটাও আমরা জানতে পারবো। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি ফিরলেন তখন প্রায় মাঝরাত হয়ে গেছে। His wife was waiting for him at the door and demanded an explanation. তার স্ত্রী তার জন্য দরজায় বসে অপেক্ষা করছেন, মানে দরজাতে অপেক্ষা করে রয়েছেন তার স্ত্রী, এবং ডিম্যান্ড করছেন, দাবি করছেন অ্যান এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে কি, ব্যাখ্যা। বলছে কেন তোমার এত দেরি হলো কেন গো, আমি চিন্তা করছি কত, বসে আছি তোমার জন্য। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড, সে কী করলো, তখন কোনো কথা বাড়ায়নি, সে তো অলরেডি হি ওয়াজ ভেরি টায়ার্ড। সে তখন কী করলো, সে অ্যাস্ট্রোলজার পকেট থেকে কয়েনগুলো নিয়ে ফ্লাং অ্যাট হার, তার দিকে ছুড়ে দিল। কাউন্ট দেম, ওগুলো গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, জানো একটা লোকই ওই সব টাকাগুলো দিয়েছে, সব কয়েনগুলো দিয়েছে। মানে হি ইজ নাও প্রাউড, সে এখন গর্বিত বেশ ফিল করছে। 12.5 আনাস সি সেইড কাউন্টিং, সেইগুলো সে গুনতে শুরু করে দিয়েছে তার স্ত্রীর সঙ্গে সঙ্গে। আর কোনো প্রশ্ন নেই কিন্তু কেন দেরি হয়েছে, কী হয়েছিল, সঙ্গে সঙ্গে টাকাগুলো, ওই পয়সাগুলো গুনে তারপরে বলছে 12.5 আনা আছে গো। কত টাকা থাকার কথা ছিল, 16 আনা, 1 টাকা চেয়েছিল তো, 1 রুপি চেয়েছিল, সেই টাকা আর নেই, তার থেকে কম রয়েছে, 12.5 আনা। সি সেইড কাউন্টিং, সে গুনে এটা বললো। সি ওয়াজ ওভারজয়েড, সে তো খুব আনন্দ পেয়ে গেছে, তার স্ত্রী বিশাল আনন্দ পেয়েছে, অনেক টাকা পেয়েছি, এত টাকা কোনোদিন তার ইনকাম হয় না। বুঝতেই পারছি তিনি দিন আনি দিন খায় এমন একটা সংসারের মানুষ, মানে খুব কষ্টসৃষ্টে জীবন চালাচ্ছেন। হাত দেখিয়ে আর কত ইনকাম হতো সেই সময়, অত হতো না, তো সেটাই খুব কষ্টসৃষ্টে দিন চালাতেন তারা। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমরো, বলছে কাল কিছু একটু গুড় কিনবো, আর কিছু কী কিনবো, কোকোনাট মানে নারকেল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, বাচ্চাটা অনেক দিন থেকেই কী চাইছিল, একটু মিষ্টি খেতে চাইছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি কিছু ভালো জিনিস তৈরি করে দেবো তার জন্য। এইখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম এই লাইন থেকে, সে অ্যাস্ট্রোলজারের মানে সন্তানটা কি, ছেলে না মেয়ে বলো তো। দেখো এই লাইনটা দেখো, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, এটা কে বলছেন, অ্যাস্ট্রোলজারের স্ত্রী বলছেন যে আমি তার জন্য, ফর হার ইউজ হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি তাদের একটা মেয়ে রয়েছে। সে অনেক দিন ধরে বলছিল মিষ্টি খাবো, সেই জন্য তার মা বলছে ঠিক আছে তুমি তো এত টাকা পেয়েছো, এই পয়সা দিয়ে আমি পরের দিন একটু জ্যাগারি আর কোকোনাট কিনে নিয়ে আসবো, যেটা দিয়ে বাচ্চাটার জন্য একটু মিষ্টি বানিয়ে দেবো, আমাদের ছোট্ট মেয়েটার জন্য একটু মিষ্টি বানিয়ে দেবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, এবার তো অ্যাস্ট্রোলজার রেগে গেছে, বলছে শুয়োরটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি এ রুপি, আমাকে তো 1 টাকা দেবে বলেছিল। সেই দ্য অ্যাস্ট্রোলজার, সেই অ্যাস্ট্রোলজার বলল।
সি লুকড আপ অ্যাট হিম, ইউ লুক ওরিড, হোয়াট ইজ রং? এবার তার স্ত্রী তার দিকে তাকাচ্ছে, বলছে এরে কী হয়েছে, তোমাকে চিন্তিত লাগছে কেন? কিছু কি খারাপ কিছু ঘটেছে? কিছু হয়েছে, সমস্যা হচ্ছে কিছু? নাথিং, কিছুই না, বলছেন অ্যাস্ট্রোলজার। আফটার ডিনার, খাওয়ার দাওয়ার পর, সিটিং অন দ্য পিওল, দুয়ারে বসেছেন তারা। হি টোল্ড হার, তখন এবার অ্যাস্ট্রোলজার আসল রহস্যটা উন্মোচন করছেন, সেই টুইস্ট যেটা প্রথম থেকে বলে আসছি। তুমি কি আন্দাজ করতে পেরেছো কি হতে পারে রহস্যটা? দেখো, পড়ে নিই সবটা, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তোমার কাছে। ডু ইউ নো, হি টোল্ড হার, তারপর তিনি তাকে বললেন, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, আজ আমার ওপর থেকে একটা বড় লোড নেমে গেল, একটা বড় বোঝা নেমে গেল আজকে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি এতদিন ধরে মনে করতাম আমার হাতে কোনো লোকের রক্ত লেগে আছে, মানে আমি কোনো ব্যক্তিকে বা কোনো লোককে হয়তো খুন করেছিলাম, সেটা আমি এতদিন ধরে ভাবতাম। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণেই তো আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। সেটেলড হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এইখানে তারপর বসবাস শুরু করেছিলাম, সেটেল হয়েছিলাম এবং তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সেই লোকটা ভেবেছিলাম যে মারা গেছে, যে আমার হাতে খুন হয়ে গেছে, সেই লোক যার ভয়েতে যে ওকে খুন করে দিয়েছি, এবার তো আমার নিস্তার নেই, এই ভয়ে আমি বাড়ি থেকে পালিয়েছিলাম, এইখানে এসে শহরে একটা অচেনা অজানা জায়গাতে তোমাকে বিয়ে করেছিলাম, এইখানে তারপর থাকা শুরু করেছিলাম। সেই লোকটা জানো, এতদিন ভাবতাম আমার হাতে তার রক্ত লেগে আছে, সে মারা গেছে আমার হাতে, সেই লোকটা, হি ইজ অ্যালাইভ, দ্য ম্যান ইজ অ্যালাইভ, সেই লোকটা বেঁচে আছে। বলো টুইস্টটা কেমন লাগলো? মানে এতক্ষণে আমরা বুঝতে পারছি সেই স্ট্রেঞ্জ ম্যান আর এই যে আমাদের এই অ্যাস্ট্রোলজার, তারা একই গ্রামের বাসিন্দা ছিল, এবং এই অ্যাস্ট্রোলজারই হচ্ছে সেই লোকটা, সেই ব্যক্তিটা যে ওই স্ট্রেঞ্জ ম্যানকে ছুরি দিয়ে আঘাত করেছিল, তার বুকে ছুরি বিঁধে দিয়েছিল। কোনো কারণ হবে, সেটা এবার ক্লিয়ার হবে, কোন কারণ সেটা এবার আমরা বুঝতে পারবো। তারপর তাকে কুয়োয় ঠেলে ফেলে দিয়েছিল। যেই মাত্র সেই স্ট্রেঞ্জ ম্যান অ্যাস্ট্রোলজারের সামনে বসে এই চুরুটটা ধরিয়েছিল দেশলাইয়ের আলোতে, অ্যাস্ট্রোলজার তার মুখটা দেখে চিনতে পেরে গিয়েছিল, আর সেই জন্য সে চলে আসতে চাইছিল। কিন্তু সেই লোকটা, সেই স্ট্রেঞ্জ ম্যান অ্যাস্ট্রোলজারকে চিনতে পারেনি। কেন? কারণ অ্যাস্ট্রোলজার তো তার অ্যাপিয়ারেন্সটাই তো চেঞ্জ হয়ে গেছে, লম্বা গোঁফ রয়েছে, মাথায় পাগড়ি বাঁধা রয়েছে, ভার্মিলিয়ান আর অ্যাশ কপালে লেপে রয়েছে, এই হয়ে গেছে ব্যাপার। দেখো এখনও একটুখানি বাকি রয়েছে। সি গ্যাস্ট, ইউ ট্রাই টু কিল, তার স্ত্রী সে একবারে হাঁপিয়ে উঠেছে। গ্যাস্ট মানে হাঁপিয়ে ওঠা আর কি। বলছে তুমি খুন করতে চেষ্টা করেছিলে, এ কি বলছো গো? মানে তার স্ত্রীও জানে না তার ইতিহাসের কথা। দ্য ডার্ক সিক্রেট অফ হার হাজব্যান্ড ইজ আননোন টু হার, মানে টোটালি তার কাছে অজানা রয়েছে। বলছে ইয়েস, ইন আওয়ার ভিলেজ, বলছে হ্যাঁ গো, আমাদের গ্রামে হয়েছিল ব্যাপারটা। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার, সিলি মানে কি ফুলিশ, বোকা, যার বুদ্ধিশুদ্ধি থাকে না। আমি যখন খুব অল্প বয়সী, আমার তখন কোনো বুদ্ধিশুদ্ধি ছিল না, সেই সময় যখন আমি একটা খুব অল্প বয়সী বোকা ছেলে ছিলাম, সেই সময়কার ঘটনা, সেই সময় হয়েছিল এটা। উই ড্র্যাঙ্ক, আমরা একদিন মদ খেয়েছিলাম, গ্যাম্বেলড, জুয়া খেলতাম তখন, অ্যান্ড কোয়ার্লড ব্যাডলি ওয়ান ডে, এবং খুব ঝগড়া করেছিলাম একদিন। তো কোয়ার্ল মানে ঝগড়া করা, তার পাস্ট টেন্স হচ্ছে কোয়ার্লড। তো সেই কোয়ার্লডের ফ্রেজাল ভার্বটা কি অবশ্যই কমেন্ট করে জানিও। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, বলছে যাই হোক, আর এখন ওসব ভেবে কি হবে, টাইম টু স্লিপ, চলো এবার ঘুমোতে যাওয়ার পালা হয়েছে, ঘুমোতে যেতে হবে। হি সেইড ইয়নিং, সে বলল এটা হাই তুলতে তুলতে। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পিওল, এবং নিজেকে ছড়িয়ে দিল, স্ট্রেচ করা মানে ছড়ানো, টান করা, নিজেকে টান করে শুইয়ে দিল কোথায়? দুয়ারে। তো এই যে এই লাইনটার সাথে আমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে খুব ইন্টারেস্টিং শর্ট স্টোরিটা আমরা পড়া শেষ করছি। আশা করছি তুমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো এই গল্পটা। তবুও যদি তোমার কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি সবসময় আছি তোমাদের কমেন্টের উত্তর দিতে এবং তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করে দিতে। আর অবশ্যই এরই সাথে ভিডিওর ডিসক্রিপশনটা একবার চেক করো, দেখবে সেখানে অনেক গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে, যেগুলোর সাহায্যে এই গল্পটার সমস্ত বিষয়বস্তু তুমি একবার ঝালিয়ে নিতে পারবে। সেখানে অনেক এমসিকিউ দেওয়া থাকবে, সেগুলো তোমাকে পরবর্তীকালে এই টেক্সট থেকে যে কোনো প্রশ্ন এলে তোমাকে সঠিকভাবে সেই প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে সেই লিঙ্কে দেওয়ার নোটসগুলো। আর অবশ্যই তারই সাথে সেই পিডিএফটা তো রয়েছেই, সেটাও পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, হ্যাপি রিডিং অ্যান্ড হ্যাপি লার্নিং।